হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। আজকে একটা নিলামে যেতে হবে, যে করেই হোক। ওই ছেলেকে আমার চাই। ওই ছেলেকে পাওয়ার জন্য যদি আমার পুরো কোম্পানির অর্ধেক ওর নামে করে দিতে হয়, তাতেও আমি রাজি। দরকার পড়লে আমার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে হলেও ওই ছেলেকে আমার কাছে রেখে দেব। ওই ছেলের মধ্যে কি আছে যে আপনি ওই ছেলেকে চাইছেন? তার উপর ম্যাডামকে ওই ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন? সেটা তো সময় হলেই বলে দিবে। তবে ওই ছেলে যার কাছে থাকবে তার কখনো টাকার অভাব হবে না। ওই ছেলে নিজেই একটা টাকার খনিয়া। কিছুক্ষণ পরে যাই ওই নিলামে। ওখানে আকাশকে মাসে 1 কোটি টাকা বেতন আর থাকার জন্য একটা গাড়ি অফার করে। ওখানে থাকা অনেকেই চুপ হয়ে যায়, কেননা এর চেয়ে বেশি বেতন আর কেউ দিতে পারবে না। স্যার, আমি কি এইসবের যোগ্য? তুমি যে কতটা যোগ্য তা একমাত্র আমিই জানি। তোমার যদি এতেও কম মনে হয় তাহলে আমাকে বলতে পারো। হ্যাঁ, না স্যার, যা দিয়েছেন এতেই অনেক। এরপর ওখানে থাকা সবাই চলে যায়। পরের দিন থেকে আকাশ ওই কোম্পানির টেকনিক্যাল সাইডের কাজ করতে থাকে। প্রতি মাসে নতুন নতুন প্রোগ্রাম করে। এতে কোম্পানি কোটি কোটি টাকা মুনাফা বানিয়ে নেয় 5 বছর পরে। সত্যি আকাশ, তুমি একটা আলাদিনের চেরাগের মতো। তুমি যার হাতে যাবে তার কোনো কিছুর অভাব হবে না বাবা, কোনো কিছুর না। এইসব বলে আমাকে লজ্জা দিবেন না স্যার। আচ্ছা শোনো, তোমার বেতন আমি আরও 1 কোটি বাড়িয়ে দিলাম। এখন থেকে তোমার বেতন হবে 2 কোটি টাকা। সবই তো আপনার দোয়া। এভাবে বলো না। তোমার জন্য আজকে আমি 20 কোটি থেকে 700 কোটি টাকার মালিক হলাম। এই সবই তোমার অবদান। হ্যাঁ। সত্যি স্যার, আপনার সাথে কাজ করে আমিও অনেক লাকি। আচ্ছা শোনো, 1 মাস পরে আমার মেয়ে আসবে। ওই তারপর থেকে আমার অফিসটা দেখাশোনা করবে। এক কথায় আমার পুরো অফিস আমি ওর হাতে তুলে দেব। তোমার প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, জি স্যার, বলুন। আমার মেয়েকে একটু দেখে শুনে রেখো। ওকে সব কাজে একটু সাহায্য করিও। হ্যাঁ, যদিও আমার অনুমতি ছাড়া ও কোনো কিছু করবে না, তাও তুমি একটু দেখিও। হ্যাঁ। জি স্যার, দেখব। এইদিকে ইরা ওর বাবার সাথে অফিসে বসে আছে। বাবা, আমরা এখন কি করব? কিছুই যে করার নেই। বাবা, আমরা কি কোনো টেকনিক্যাল হ্যাকারকে কি আনতে পারি না? এনে হয়তো আমরা নিজেরা চলতে পারবো, কিন্তু নিলয়ের সাথে পাল্লা দিয়ে পারবো না। বাবা, আমি যতদূর জানি নিলয় আঙ্কেল আর তুমি সেম বিজনেস মোকাবিলা ছিলে, কিন্তু 5 বছরে উনি এত উপরে উঠে গেল। ওনার নাম পুরো বিশ্বে, সবাই ওনার কোম্পানিতে টাকার বিনিয়োগ করতে রাজি হয়ে যায়। কারণ নিলয়ের হাতে আছে আলাদিনের চারাক, সেজন্য ও এই সব করতে পারছে। আমি ঠিক বুঝলাম না বাবা। তাহলে তোকে সেই 5 বছর আগের কাহিনী একটু জানাই, তাহলে তুই বুঝতে পারবি। 5 বছর আগে সে নিলাম হয়ে যাওয়া কাহিনী ইরাকে বলে। ইরা নিজেও অবাক হয় সবটা শুনে। তাহলে বাবা, তুমি কেন কিনলে না? কারণ আমাদের তখন এত টাকা ছিল না। বর্তমানে তো আমাদের 50 থেকে 70 কোটি টাকার মালিক। আর নিলয় ওই সেলের মাধ্যমে 20 কোটি থেকে 700 কোটি বানিয়েছে। বাবা, আমি ওই ছেলের সাথে দেখা করতে চাই। তা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? ওই ছেলে না চাইলে ওর সাথে কারো দেখা করার সুযোগ নেই। কিন্তু বাবা, এভাবে আমরা কত পিছিয়ে থাকবো? যতদিন আকাশ নিলয়ের কোম্পানি না ছেড়ে দিবে ততদিন আমরা কিছুই করতে পারবো না। শুনেছি ওই ছেলের বেতন এখন 2 কোটি, আর ওকে যে গাড়িটা গিফট করেছে তার মূল্য 1.5 কোটি, আর ওকে যে বাড়িতে থাকতে দিয়েছে তার মূল্য সহ 50 লাখের মতো। কি বলো বাবা, এত কিছু দিয়েছে? ঠিক ধরেছিস। আচ্ছা শোন, আমি তোকে এই কোম্পানি বুঝিয়ে দিয়ে আমি এবার অবসরে যাব। বাবা, আমি কি পারবো? 1 বছর ধরে কোম্পানি তুই দেখাশোনা করছিস, আমি জানি তুই পারবি। রফিক চৌধুরী আকাশের ব্যাপারে আরও কিছু কথা ইরাকে জানিয়ে চলে যায় বাসায়। এতদিন রফিক চৌধুরী বিয়ে ছিল রিমি, এখন থেকে রিমি ইরার বিয়ে হয়ে কাজ করবে। ম্যাডাম, কিছু কি ভাবছেন? ভাবছি ওই আকাশকে তো দেখতে হয় একবার।
ম্যাম, স্যার নিজেও অনেক চেষ্টা করে কোনোভাবেই পারেনি দেখা করতে। আমাদের প্রজেক্ট কত দূর এগোলো? ম্যাম, কিছুটা দূর এগিয়েছে, পুরোপুরি শেষ করতে 1 মাস লেগে যাবে। আচ্ছা তাই করো। এইদিকে নিলয়ের সাথে কথা বলতে থাকে আকাশ। 1 মাস পরে আকাশ ওর স্যারের পাশে আসে। আমাকে ডেকেছেন স্যার? আকাশ, তুমি একবার এয়ারপোর্টে যেতে পারবে? ওখানে কেন স্যার? আমার মেয়ে আসছে, তুমি ওকে নিয়ে আসবে। যদিও এটা তোমার কাজ না, তারপরেও তোমাকে। আমি তো ওনাকে চিনি না। আমি তোমাকে ছবি পাঠিয়ে দিয়েছি, ওকে? ওর ছবি সহ তোমাকে পাঠিয়েছি, সাথে ওর নাম। হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল, চলি আমি। বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। তবে নিলয় এখানে একটা খেলা খেলে, তা হচ্ছে উনি চাইছে ওনার মেয়ে আর আকাশ নিজেদের মধ্যে পরিচিত হয়ে নিক। যদি ওরা দুজন দুজনকে পছন্দ করে ফেলে তাহলে সব দিক দিয়ে নিলয়ের লাভ হবে। এয়ারপোর্টে কিছুক্ষণ থাকার পর একটা সুন্দরী রমণী মেয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। চোখে কি কম দেখিস ড্রাইভারের বাচ্চা? তোকে বলি নাই 1 ঘন্টা আগে এখানে অপেক্ষা করার জন্য? আপাতত আপনাকে দেখছি, তাছাড়া আপনি এরকমভাবে কেন কথা বলছেন? তোর মতো ড্রাইভারের সাথে আর কিভাবে কথা বলবো? লাগেজগুলো নিয়ে গাড়িতে ওঠা। আপনি কে? আমি নীলা রহমান, নিলয় রহমানের একমাত্র মেয়ে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? লাগেজ আপনার, সেই জন্য সেগুলো আপনি ওঠান গাড়িতে। তোকে আমি দেখে নেব। এখানেই তো আছি, যত ইচ্ছে হয় দেখে নিন। আমি দেখবো তোর চাকরি থাকে কিভাবে। আপনার কথাবার্তা এমন কেন? একটু দেমাকি টাইপের। আমার বাবার একজন সামান্য ড্রাইভার তুই, আর তুই আমাকে এসব বলছিস? রেগে গিয়ে আকাশকে থাপ্পড় মারতে যাবে, এর ভিতরে আকাশ নীলার হাত ধরে ফেলে। আপনার এই অহংকার সাধারণ কোনো মানুষকে দেখাবেন, আমাকে নয়, বুঝতে পেরেছেন? আমি একবার বাসায় যাই, তারপর যদি তোর শায়েস্তা না করেছি তাহলে আমার নামও নীলা না। গাড়িতে ওরা আর তেমন কোনো কথা বলেনি, তবে পুরো রাস্তায় আকাশকে অনেক কথাই শোনাতে থাকে নীলা। কিছুক্ষণ পরে বাসায় ফিরে নীলা আর ওর বাবা মিলে কথা বলতে থাকে। তবে গাড়িতে আর এয়ারপোর্টে যা হয়েছে তা ওর বাবাকে বলেনি। 1 ঘন্টা পরে বাবা, আমি অফিসে কখন বসবো? এই তো মাত্র এসেছিস, 10 দিন পরে না হয় বসিস। ওই ড্রাইভারটাকে আমাদের অফিসে একটা চাকরি দিয়ে দাও। কোন ড্রাইভার? যে ছেলেটা আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিল। ও, আরে ও তো ড্রাইভার না, আমি ওকে পাঠিয়েছি তোকে আনতে। তাছাড়া ও আমাদের কোম্পানিতে কাজ করে। সত্যি বলছো বাবা? মিথ্যে কেন বলবো? ঠিক আছে, এতেই হবে। নীলাই তো মনে মনে অনেক খুশি হয়, কেননা নীলা আকাশকে নিয়ে ভেবেছে। কিন্তু আপনারা কি ভাবছেন নীলা এত সহজে আকাশকে ছেড়ে দিবে? আসলে নীলা অফিসে আকাশকে এত শাস্তি দিবে যা আকাশ মনে রাখবে সারা জীবন। এটাই ছিল নীলার প্ল্যান। এইদিকে আচ্ছা শোনো আকাশ, নীলা তোমার সাথে যাই করুক না কেন, ছোট বাচ্চা ভেবে ওকে মাফ করে দিও। হ্যাঁ, চিন্তা করবেন না স্যার, আমি ওইসব বিষয় নিয়ে মনে কিছু রাখবো না। নীলা কাল থেকে যাবে অফিসে। হ্যাঁ, একটু পরেই ও আসবে, আমি ওকে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। জি স্যার, তাই করুন। তবে একটা কথা, আমার আসল পরিচয় কিন্তু ওনাকে জানাবেন না। তাছাড়া আমি তো ওনাকে চিনি, সেই জন্য আমি থাকতে পারবো না, একটু বাইরে যাব। ঠিক আছে, আমি তোমার পরিচয় ওকে দিব না। তোমার যেখানে ইচ্ছা হয়ে যাও, আমাকে বলার কোনো দরকার নেই। আকাশ বেরিয়ে যাওয়ার পরে নীলা আসে অফিসে। তখন ওর বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর কিছুক্ষণ থেকে নীলা চলে যায় অফিস থেকে। তবে আকাশ আসে একটা জন্মদিনে পার্টিতে। পার্টি ছিল ওর একটা বন্ধুর। আকাশ, তুই এখানে? তোর জন্মদিন আর আমি আসবো না, তা কি করে হয়? আয়, তোকে পরিচয় করিয়ে দিই। দেখ, পরিচয় করাবি ভালো কথা, শুধু তোর বন্ধু হিসেবে, এর বেশি কোনো কিছু বলবি না। ঠিক আছে, চল তাহলে। এরপর সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আপনাদের তো বলতে ভুলে গেছি, এই পার্টিতে ইরা আর রিমিও ছিল। আসলে এখানে রিমির বয়ফ্রেন্ড হচ্ছে আশিক, সেজন্য ইরাও সেই হিসাবে এখানে এসেছে। আচ্ছা আশিক, তোমার বন্ধু কি করে? আপাতত বেকার আমি। আশিক, তোমার বন্ধুকে চাইলে একটা চাকরি দিতে পারি, যদি কম্পিউটার কিছুটা পারদর্শী হয় তাহলে। তুমি কিভাবে চাকরি দিবে? আমার ম্যামকে বলে ব্যবস্থা করে দিব। তোমার ম্যামের সাথে তো পরিচয় হলো না।
রিমি ওর ম্যামকে ডেকে এনে পরিচয় করিয়ে দেয়। ইরা তো আকাশের দিকে তাকিয়ে ফিদা হয়ে যায়, যাকে বলে প্রথম দেখাতে প্রেম। আপনি যদি সত্যি কাজ করতে চান তাহলে আমি আপনাকে চাকরি দিব। আমার এইসব চাকরি করতে ভালো লাগে না। এভাবে বেকার থাকলে তো কোনো মেয়েই বিয়ে করবে না। বিয়ে তো অনেক দূরে, কখনো কোনো মেয়েকে গার্লফ্রেন্ডও বানাতে পারবেন না। আমার ওইসবের কোনো ইন্টারেস্ট নেই। কি বলেন? শারীরিক কোনো সমস্যা আছে নাকি? গার্লফ্রেন্ড বা বউ তো নেই, থাকলে তো সমস্যা আছে কি না চেক করতে পারতাম। তাহলে আমি চাইলে সে বিষয়ে সাহায্য করতে পারি। মানে ঠিক বুঝলাম না। আমাকে বাকি কথা বলার আগে রিমি চলে আসে। ম্যাম, আমাদের যেতে হবে। তাহলে চলি আমি। ভালো থাকবেন। কখনো যদি আপনার আমাকে প্রয়োজন হয় তাহলে জানাবেন। আশা করি প্রয়োজন হবে না, তাও যদি হয় আশিকের থেকে নাম্বার দিয়ে যোগাযোগ করব। আচ্ছা, ভালো থাকবেন। ওরা যে যার মতো চলে যায়। পরের দিন অফিসে আসতে লেট হয়। এর ভিতরে নীলা এসে আকাশের খোঁজ করেও পায়নি। তখন ম্যাম, আকাশ তো আসে আরো অনেক পরে। আমি বুঝি না বাবা এসব লোকেদের কেন রাখে অফিসে, যাদের কোনো কাণ্ডজ্ঞানী নেই। ও তো এরকমই। আজকে আসুক, তারপর ওকে বোঝাবো আমি কি জিনিস। কিছুক্ষণ পরে আকাশ নীলার কেবিনে আসে। এসে কথা বলতে থাকে। নীলা কিছু বলার আগেই আমি 5 দিন আসতে পারবো না। আসতে পারবি না মানে? কিছু কাজ আছে। আর নীল, তুই তো জানিস আমি কোন কাজে যাই, সেজন্য ওনাকে বলে দিস। ওখান থেকে বেরিয়ে পড়ে। এতে নীলা তো আরো বিরক্ত হয়ে পড়ে। সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে ম্যাম, আকাশ 3-4 মাসে 5 দিন একসাথে ছুটি নেয়। বাবাকে কিছুই বলতো না? বলে ও কোনো কাজ হতো না, ও তো কারো কথাই শুনে না। ওকে তো আমি কোম্পানি থেকে বের করে দেব। ম্যাম, এটাই ভালো হবে। তাহলেও ফিরে আসুক, তারপর ওকে সবার সামনে অপমান করে বের করে দেব। নীলা তো এটাই চাই, কেননা আকাশ চলে গেলে নীল এখানে ওর আধিপত্য কিছুটা রাখতে পারবে, সেজন্য এই ভাবনা। ওইদিকে আকাশ চলে আসে টেকনিক্যাল রিসার্চ সেন্টারে, যেখানে স্যাটেলাইট পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়। ওখানে প্রতি 3-4 মাসে 2 দিনে কাজ থাকে, যে কাজটা নার্সার লোকেরা আকাশের সাহায্যে ছাড়া কোনোভাবেই করতে পারে না। সেজন্য 2 দিন ওখান থেকে পুরো কাজটা শেষ করে দেয়, আর এর বিনিময়ে 3 কোটি টাকা পায়। ওখান থেকে বের হতেই আবির কল দেয়। একবার রাস্তায় আসতে পারবেন? বেশি জরুরি কি? জি বস, বেশি জরুরি। ঠিক আছে, আসছি। চলে আসে আস্থা নেই। তবে আপনাদের একটা কথা বলি, আকাশ যেমন করে টেকনিক্যাল ওয়ার্ল্ড কিং, তেমন করেই মাফিয়া জগতেরও কিং। এক কথাই একসাথে 2টা দিক ওকে সামলাতে হচ্ছে। বস, এই জিনিসটা দেখুন। কি আছে এখানে? গতকাল রাতে কেউ একজন এসেছিল এখানে। সেটা কিভাবে শিওর হচ্ছ? এই জায়গায় আমি বা আপনি, আমরা দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এখানে আসতে পারে না। তা আমি জানি, কিন্তু এটা তো তোমার পায়ের ছাপও হতে পারে। তা সম্ভব না। আমি মিল করে দেখেছি, এটা আমার না। আচ্ছা, এই রুমের ভিতরে তো ঢুকতে পারোনি। ঢুকলে তো অ্যালার্ম বাজত মোবাইলে, সেটাও তো বাজেনি। তাছাড়া আপনাকে ছাড়া আমি এর ভিতরে ঢুকতে পারি না, সেই সব তো আপনি জানেন। এটার বাইরে একটা সিসি ক্যামেরা আছে, ওটা চেক করলেই সব কিছু জানতে পারবো। তাহলে চলুন ভিতরে যাই। ওরা ওই দেওয়ালের একটা সাইডে হাত লাগায়, এতে একটা যন্ত্র বের হয়ে আসে। ওই যন্ত্রের দিকে তাকাই, এতে দরজা খুলে যায়। ওরা ভিতরে আসে। আপনাদের এই রুমের কাহিনী পরে বলবো, আগে ওরা ভিতরে যাক। ভিতরে আসার পরে এখানে বসো, আমি বাকি কাজটা করি। আবির বসে থাকে। আকাশ ক্যামেরা চেক করে, তবে ক্যামেরা 50 সেকেন্ডের জন্য বন্ধ ছিল। তার মানে এখানে সত্যি কেউ এসেছিল? কিন্তু ক্যামেরা তো বন্ধ ছিল, তাহলে কিভাবে বুঝলেন? ওই যে ক্যামেরা বন্ধ থাকার কারণে কেউ একজন আসে এখানে। দূর থেকে ওর পায়ের ছবি আসে, যখনই ক্যামেরা দেখে তা হ্যাক করে। এরপর আর কিছুই আসেনি। কিন্তু এইটার খোঁজ পেল কি করে? এখন আমাদের একটা কাজ করতে হবে। জি বলুন, কি কাজ? আমি এখানে একটা সিস্টেম করে যাব। যদি কেউ এখানে কোনো আঘাত করার চেষ্টা করে তাহলে এই রুমে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাবে। তবে এখানে যা কিছু রেখেছি আমি,
ওই সব কিছু আমি এখান থেকে নিয়ে যাব। যেমনটা আপনার ইচ্ছে ভাই। ওরা যা কিছু পেয়েছে এখান থেকে নিয়ে চলে যায় আর পুরো জায়গাটা আগের মতো করে রাখে। তারপর যে যার মতো চলে যায়। এইদিকে ম্যাম, আপনার মুড খারাপ কেন? খারাপ না হয়ে আর কোনো উপায় আছে? ওই ছেলেটার সাহস কত! আমারই অফিসে আমাকেই একবার বলে এভাবে চলে গেল। ম্যাম, ওর তো কাজও এরকম, কোনো কাজের না। ওকে আমি এই অফিসে রাখবো না। তবে এত তাড়াতাড়ি ওকে বের করে দেওয়া চলবে না। তাহলে ওকে রেখে কি আমি আমার নিজের লস করব? লস করতে হবে না। 1 মাস পরে কোম্পানি একটা প্রজেক্ট লস করবে, যেখানে ওর থাকাটা অনেক দরকার। একবার ওটা হয়ে গেলে তারপর না হয় ওকে বাদ দিয়ে দিবেন। এটা করা যায়। তাহলে আমি 1 মাস অপেক্ষা করি। এইদিকে আকাশ ওর কাজ শেষ করে অন্যদিকে ইরা ওর অফিসে বসে আছে। হাতে তেমন কাজ নেই, সেজন্য বসে আছে। ভিডিও গেম খেলতে থাকে। তখন ম্যাম, একটা কথা বলবো কি? কি কথা? 1 মাস পরে সব কোম্পানি নিজেদের প্রতিষ্ঠান থেকে প্রজেক্ট বের করছে, আমাদেরও একটা কিছু করতে হবে। কিন্তু কিভাবে, কি করব? আপনি একবার ওনাকে বলে কি দেখবেন? সে আবার কে? উনি একজন টেকনিক্যাল হ্যাকার। আগে স্যার মাঝে মাঝে ওনার সাহায্য নিত। কিন্তু আমাকে কি সাহায্য করবে? আপনি তো ওনারই মেয়ে, আশা করি আপনাকেও করবে। আপনি বরং একবার কথা বলে দেখুন। নাম্বার দাও ওনার। তার সাথে স্যার শুধুমাত্র অনলাইনেই কথা বলে। আমি আপনাকে লিংক দিয়েছি, আপনি নতুন করে পরিচয় দিয়ে কথা বলুন। যদি সে সাহায্য করে তাহলে তো আমাদের জন্য ভালো হবে। সেজন্যই তো বলেছি ওনার সাহায্য নেওয়ার জন্য। কিছুক্ষণ পরে ইরা মেসেজ করে। এভাবে 2 দিন পার হয়ে কোনো রিপ্লাই নেই। হঠাৎ রিপ্লাই পেয়ে ইরা তো খুশি হয়ে যায়। আমি রফিক চৌধুরীর মেয়ে, ইরা চৌধুরী। আপনার সাহায্য লাগবে আমার। জি বলুন, কী রকম সাহায্য? এরা কিছু কথা ভয়েস করে পাঠিয়ে দেয়। ভয়েসটা পুরো শুনে আকাশের কেন জানি পরিচিত লাগে, তবে সেই দিকে তেমন একটা ভাবিনি। আমাকে কি এই বিষয়ে কোনোভাবে সাহায্য করা যায়? সমস্যা নেই, আমি আপনাকে সাহায্য করব। আমি কিছু ভয়েস করে বলবো। আপনার কোম্পানি টেকনিক্যাল যে টিম আছে তাদের বলবেন, সে হিসেবে যেন ওরা কাজ করে। জি, অবশ্যই বলবো। এরপর কিছু কোড ওদের পাঠাই। কিভাবে কাজ করতে হবে সেই সব কিছু ও ওদের বলে দেয়। এরা অনেক খুশি হয়। তারপর সে অনুযায়ী কাজ করতে থাকে। এইদিকে ওই তুই কখন এলি? কোম্পানির কর্মচারীর সাথে কিভাবে কথা বলতে হয় তা কি জানেন না? তুই সামান্য একটা কর্মচারী হয়ে আমাকে ভদ্রতা শেখাবি? যার যেটা নেই তাকে তো সেটাই শেখাতে হবে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমার বাবা কেন যে তোর মতো অপদার্থকে কোম্পানিতে রেখেছে তা আমি সত্যিই বুঝতে পারি না। তাহলে বের করে দেখান। চ্যালেঞ্জ করছিস আমাকে? করছি। ঠিক আছে, তাহলে এই প্রজেক্টে কাজ শেষ হলেই আমি তোকে বের করে দেব। আমাকে বের করার আগে আপনার বাবার অনুমতি কিন্তু অবশ্যই নেবেন। আবার অনুমতি লাগবে না। আমি যখন কোম্পানিতে আছি তখন আমার কথাই শেষ কথা। ঠিক আছে, আমার কাজ আছে, চলি আমি। তোর মতো 2 টাকার লোকের আবার কিসের কাজ? আমি কাজ না করলে আপনারা তো খেতেও পারবেন না। এমন ভাবে কথাটা বললি মনে হলো তুই না থাকলে আমরা খেতেই পারতাম না। পুরোপুরি সত্য না হলেও কিছুটা সত্য কিন্তু আছে। ওই কথাটা শুনি আকাশকে থাপ্পড় দেয়, তবে আবারও হাত ধরে ফেলে। এত লাফালাফি ভালো না মিস নীলা রহমান। ওখান থেকে বের হয়ে টেকনিক্যাল রুমে আসে। ওখানে আকাশের টিম কাজ করছে। ওরা যেখানে আটকে যায় বা সামনে আর কিছু পারে না, সেখান থেকে শুরু হয় আকাশের কাজ। কতটুকু হলো? এই তো স্যার, আশা করি আমরা 20 দিনের ভেতরে কাজটা করে ফেলতে পারবো। এই ডিজাইন যদি একবার আমরা তৈরি করতে পারি তাহলে প্রায় 30 কোটি টাকা লাভ হবে কোম্পানির। তাহলে তো কোম্পানি থেকে আমরা একটা পার্টি দিব। নিলয় স্যারকে বলে আমি না হয় তোমাদের জন্য তা ব্যবস্থা করে দিব। সত্যি আপনি যদি বলে দেন তাহলে তো 100% তো হবেই। আচ্ছা, এখন কাজে লেগে পড়ো তোমরা, হাতে কিন্তু সময় নেই তেমন। ওরা কাজ করতে থাকে। সন্ধ্যার পরে যে যার মতো বাসায়, নীলাও বাসায় ফিরে আসে। কিরে, কাজ কেমন এগোচ্ছে? সেটা আর দেখতে পাচ্ছে কে? তোকে এইসব দেখতে হবে না, আকাশ সামলে নিবে।
জানি না তুমি ওর মধ্যে কি পেলে যে ওর উপরে এত ভরসা তোমার। একটা কথা মনে রেখো নীলা, আকাশ কিন্তু কোনো সাধারণ ছেলে না। খালি কাজে ফাঁকিবাজি ছাড়া আর কিচ্ছু না। আচ্ছা, সামনে তো প্রজেক্ট আছে। হ্যাঁ, কিন্তু কেন? কিছু কি হয়েছে? আমি চাই ওই কয়েকটা দিন আকাশ ওর মতো কাজ করুক, ওকে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। ঠিক আছে, করলাম না। এখানকার কথা তো শেষ, এবার আকাশও ওর কাজে লেগে পড়ে। কিছুদিন পরে ম্যাম, স্যার কিছু বলেছে? না, এখনো কিছু বলিনি। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, তুমি সারাদিন কোথায় থাকো বলো তো? আমাকে তো বসে থাকলে চলবে না, বলুন। আচ্ছা, তুমি তো টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করো। কি করব, সব কাজ তো আমাকে দেখতে হয়। সেটাই তো দেখছি। তা ওই আকাশ ছেলেটা কোথায়? হয়তো কোথাও বসে বসে ঘুমাচ্ছে। ও কি সারাক্ষণ ঘুমায়? যখন যা মনে ওঠে তখন তাই করে। ওর তো কোনো চিন্তা নেই, বুঝতে তো পারছেন। চিন্তা করো না, আমি তোমার প্রমোশন করিয়ে দেব। সত্যি বলছেন তো ম্যাম? তোমাকে শুধু আমার পাশে থাকলেই হবে, আর এর বাইরে আমার আর কোনো কিছু লাগবে না। আমি আপনার পাশে সব সময় আছি আর থাকব। যে কোনো বিষয়ে আমার থেকে সাহায্য তো পাবেন। এতটুকু আমি পেলেই হয়ে যাবে, এর বেশি কিছু চাই না আমার। শুধু প্রজেক্টটার কাজ শেষ হোক, ওটা মার্কেটে একবার উঠাই, তারপর আমি ওকে বের করে দেব। এভাবে সপ্তাহ কেটে যায়। আকাশ এখন অনেক পরিশ্রম করছে, সারাক্ষণ কাজ করে, কোম্পানির জন্য নতুন নতুন সিস্টেম তৈরি করে দিচ্ছে। সেজন্য বাসেও ঠিক মতো যাচ্ছে না। পরের দিন আকাশ, প্রজেক্ট কত দূর? জি স্যার, 7 দিনের ভেতরে তৈরি হয়ে যাবে। তাহলে তো ভালোই হবে। জি স্যার, আপনি কি আসবেন ওই দিন? আমি অবশ্যই আসবো। এত বড় একটা কাজ, আমাকে তো আসতেই হবে। ঠিক আছে। কিছুক্ষণ কাজ করতে থাকে, তখন প্রোগ্রামে আরও কিছু সমস্যা দেখতে পায়। স্যার, একটা সমাধান করব কি করে? এই লেখাটা কি এর আগে এসেছিল? না, আজকে হঠাৎ করে আসলো। আচ্ছা সরো, আমি ঠিক করে দিচ্ছি। 1 ঘন্টা লাগে তার সমাধান করতে। অনেকটা কাজ ভালোভাবে করার চিন্তা করে। কিছুক্ষণ পরে ছোট ছোট সব বিষয়ে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। চিন্তা করবেন না, আমরা সব দিক খেয়াল রাখবো। ওই দিন এরাও মেসেজ করে, কেননা ওরা অনেকটা জায়গায় আটকে গেছে, সেজন্য সমাধান জন্য মেসেজ করে। 1 ঘন্টা সময় দিন, আমি কাজটা করে পাঠিয়ে দিচ্ছি। আপনি এত কষ্ট করতে যাবেন কেন? কিভাবে করতে হবে বলুন, আমরা করে নিব। সামান্য একটা কাজ করতে 20 দিন লাগিয়ে দিলেন, তাও 50% কাজ শেষ হলো না। কি করব বলুন, অনেক কঠিন তো বিষয়টা। কি এটা কঠিন? আমার তো পুরো কাজটা শেষ করতে 2 ঘন্টা লাগতো। স্যার, কোথায় আপনি আর কোথায় আমরা? আপনার বরাবর তো আমরা কখনোই হতে পারবো না। এভাবে বলে লজ্জা দিবেন না। আচ্ছা, আপনি যখন করতে চাইছেন তখন করে পাঠিয়ে দিন আমাকে। 1 ঘন্টার ভিতরে কাজটা হয়ে যায়। কাজ করা হয়ে এলে পাঠিয়ে দেয় ইরাকে। তারপর ইরার মেসেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চেষ্টা করবেন এর চেয়েও ভালো কিছু করার। চেষ্টা তো করেছি, কিন্তু আমাদের এত এক্সপার্ট লোক নেই। যারা আছে তাদের দিয়ে যতটা পাচ্ছি করে নিচ্ছি। এখন তো আমি সাহায্য করছি, কিন্তু যখন আমি থাকবো না তখন কি করবেন? সেটা এখনো ভেবে দেখিনি। আচ্ছা, একটা অফার করব, রাখবেন কি? দেখুন, টাকা নিয়ে আমি কাউকে সাহায্য করি না, সেজন্য টাকা অফার করবেন না আমাকে। আচ্ছা, করলাম না, কিন্তু আপনার সাথে দেখা করা যাবে কি? আগে আপনার প্রজেক্টের কাজ পুরোপুরি শেষ করুন, তারপর না হয় ভেবে দেখা যাবে। দেখুন, তখন কিন্তু না করতে পারবেন না। আচ্ছা, তাই হবে। কথা শেষ হলে ইরা ওর বাবাকে জানায়। উনি জানার পরে ওই ছেলেটাও ভালো, আমাকে এর আগেও সাহায্য করতো অনেক। এখন আমাকে সাহায্য করেছে। যে কাজ আমরা 20 দিনে করতে পারিনি, সেই কাজ 1 ঘন্টায় করে দিল। আমার তো মনে হচ্ছে তোর কি মনে হচ্ছে? তুমি যে কোম্পানির ছেলের কথা বলেছ, মানে আকাশের কথা, ওই ছেলেই মতোই তো কাজ করে দেয়। অনলাইনে ওই ছেলে কাজ ভালো পারে। আমি ওকে বলেছি আমার এইখানে আসতে, কিন্তু ও আসবে না। কেন আসবে না আব্বু? কিছু কি বলেছে? আমি কি কথা বলে দেখবো? ও অন্য কারো হয়ে কাজ করে,
তাছাড়া আকাশের সাথে কারো তুলনা হয় না, বুঝলি? ওর কাজ তো তুমি কখনো দেখোনি। নিলয়ের সাফল্যের পুরোটা অবদান ওই ছেলের। যদি এমনটা না হতো তাহলে নিলয়কে এত বছর ধরে ওর কাছে রাখতো না। বুঝতে পেরেছি আমি, কিন্তু আমরা হয়তো ওই ছেলেকে কখনো পাবো না। আশা ছাড়া যাবে না। যদি কখনো আকাশ তোমার কাছে এসে যদি তোমাকে বিয়ে করতে চায়, তাও তুই রাজি হয়ে যাস। কি বলছো বাবা? তুই জানিস না, নিলয় তো আকাশের সাথে নীলার বিয়েও দিতে চাইছে। তাহলে আর আমরা কি করব বলো? আগে বিয়েটা তো হতে হবে, তারপর বাকি কথা। ঠিক আছে বাবা, আমি এখন কাজ করি, তুমি রেস্ট নাও। 3 দিন পরে নীলার বাবার হার্ট অ্যাটাক হয়। উনি বর্তমানে হসপিটালে আছে। তখন নীলার পাশে নীল ছিল, তবে আকাশ এই ব্যাপারে জানে না, কেননা ও অফিসেই থাকতো আর ওখানেই ঘুমাতো। কেননা ওকে তো ওর কাজটা শেষ করতে হবে, সেই জন্য ওই দিন। ডক্টর, আমার বাবার কি হয়েছে? উনি সুস্থ হবেন তো? ওনার অবস্থা মোটামুটি ভালো না, কিন্তু উনি সুস্থ হতে 1 মাস সময় তো লেগে যাবে। কি বলছেন? 5 দিন পরেই আমাদের প্রজেক্টের সারা দুনিয়ার সামনে আনা হবে, আর বাবা কি না দেখতে পাবেন না? 1 মাস পর্যন্ত ওনাকে বিশ্রাম নিতে হবে। না উনি কিছু বলতে পারবে, না উনি হাত পা নাড়াতে পারবে ঠিক মতো। ডক্টর 1 মাস পরে তো সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হবে। ম্যাম চিন্তা করবেন না, 1 মাসেরই তো ব্যাপার, তারপর তো সবই ঠিক হয়ে যাবে। অফিসে এই খবরটা কাউকে দেওয়ার দরকার নেই। কি বলছেন ম্যাম? ঠিকই বলছি, এমনিতেই সবাই কাজে ব্যস্ত। আমার মনে হয় কি আকাশকে বের করে দিতে পারেন প্রজেক্ট যেদিন লঞ্চ করব তার আগের দিন। পরে করলে সমস্যা কি? দেখা যাবে সব ক্রেডিট ও নিজের দিকে নিয়ে যাবে, বলবে এই পুরো প্রজেক্ট ও করেছে, ও না থাকলে এসব কখনো সম্ভব হতো না। আরও কত বড় বড় ডায়লগ দিবে। ঠিক আছে, কাল বাদে পরশু দিনই যাব। যদি দেখি ও কোনো কাজ করছে না, তাহলে ওকে বের করে দেব। ঠিক আছে, আমি তাহলে অফিসে যাই, বাকি কাজ তো করতে হবে। হসপিটাল থেকে বেরিয়ে আসে এভাবে নীলার মন জয় করে নিচ্ছে। 2 দিন কাজ পুরোপুরি শেষ করে। আর কোনো চিন্তা নেই, এবার তোমরা একটু রেস্ট নাও। না স্যার, অনেক পরিশ্রম আপনি করেছেন, সেজন্য আপনি বরং কিছুক্ষণ ঘুমান। এখন তো কোনো কাজও নেই। ঠিক আছে, তোমরা 2 দিন পরে ওখানে কি কি হবে তার জন্য সব কিছু নিয়ে যাও। ঠিক আছে, তাই করছি। এদিকে আকাশ একটা চেয়ারে বসে টেবিলে পা দিয়ে ঘুমাচ্ছে। ওই সময় নীলা ও আসে অফিসে। এতদিন পর নীলা ওর বাবার দেখাশোনা করছিল বলে আসেনি। আকাশকে এভাবে ঘুমাতে দেখে ওর মুখে পানি দেয়। আচমকা পানি পড়ার কারণে ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এটা কি হলো? চোখে কি দেখিস না? এভাবে কথা বলছেন কেন? তোর মতো কর্মচারীর সাথে আমি কিভাবে কথা বলবো না বলবো তা কি এখন তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে আমাকে? কিন্তু কি হয়েছে বলবেন তো আমাকে। কাজের সময় তুই ঘুমাচ্ছিস কেন? পুরো কাজ শেষ? জি ম্যাম, স্যার তো কয়েকটা দিন ধরে টানা কাজ করতে করতে ওনার অবস্থাই তো খারাপ। যদি উনি বিশ্রাম না নেয় তাহলে তো ওনার খারাপ হয়ে যাবে শরীর। ও মারা যাক বা বাঁচুক, তাতে আমার কি? ম্যাম কি বলছেন আপনি এসব? তোদের দেখি ওই ছেলের জন্য অনেক বেশি দরদ উতলে পড়ছে। শত হোক, উনি আমাদের টিমের হেড। যদি সে হেডই না থাকে তখন কি হবে বল? ঠিক বুঝলাম না আমরা। এই আকাশকে চাকরি থেকে বের করে দেব। এটা আপনি করতে পারবেন না। এই অফিসের চেয়ারম্যানকে? আপনি? তাহলে আমি যা বলবো তাই হবে। কিন্তু তারপরেও চলে যাওয়াতে যদি কারোর আপত্তি থাকে তাহলে সেও চলে যেতে পারে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। কিন্তু আপনি ছাড়া। বললাম তো, যখন সে নিজের ভুল বুঝতে পারবে তখনই বুঝবে কত বড় ভুল সে করেছে। সেটাই। তোর মতো একটা অকম্য ছেলেকে আমি অফিসে রাখতেও চাই না। সেজন্যই বের হয়ে যা আমার অফিস থেকে। তবে যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই। কি কথা বল? আমাকে যে বের করে দিবেন তা কি আপনার বাবা জানে? জানে তো। আমি তো বাবার সাথে কথা ঠিক করে তারপর তোকে বের করছি। কি স্যার নিজে এই কথা বলেছে? তা নয় তো কি। আমি স্যারকে কল দিয়ে জিজ্ঞেস করে নিচ্ছি। কল দেয় কিন্তু ফোন বন্ধ, কারণ নীলয় রহমান তো এখন কথা বা হাত পা নাড়াতে পারে না, সেজন্য ওনার কাছে এখন মোবাইলও নেই। কোনো লাভ হবে না, সেজন্যই বেরিয়ে আকাশ তুই বরং বেরিয়ে পড়,
তুই এখানে কেন? ও থাকলে তোর সমস্যা কি? নীল, তোকে আমি বলেছিলাম না কোনোভাবেই তুই আমার সামনে আসবি না। তুই কে রে ওকে বলার যে তোর সামনে ও আসতে পারবে না? থাক ম্যাম, বাদ দিন। ওকে তো বের করে দিয়েছেন, ভালো করেছেন। এবারও কি করে অন্য কোম্পানিতে জব নেবে তা আমি দেখব। আমি এখন সব কোম্পানিতে মেসেজ করে জানিয়ে দিচ্ছি, কেউ যেন ওকে কোনোভাবে ওদের কোম্পানিতে না নেয়। যেই ভাবা সেই কাজ একটা মেসেজ পাঠিয়ে দেয়। সেই মেসেজটা রিমিও পায়, সেজন্য ইরাকে বলার জন্য চলে যায়। এইদিকে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। অফিস থেকে বের হয়ে বাসায় ফিরে আসে। এসে আকাশর সব কিছু গুছিয়ে নেয়, তারপর বাড়ি থেকে বের হয়ে চলে আসে নিলয় রহমানের বাসায়। ওখানে এসে জানতে পারে কয়েকটা দিন আগে উনি হার্ট অ্যাটাক করেছেন। তাহলে একটা কাজ করি, আমি কয়েকটা দিন পরেই তো প্রজেক্ট উদ্বোধন করবে। ওখানে তো কিছু কোড দিয়ে বাকি কাজ শুরু করতে হবে, কিন্তু সেই কোড তো অন্য কেউ পারবে না। তাহলে কি ওই দিন আসবো ওখানে? পুরো বিষয়টা ভাবতে থাকে। কিছুক্ষণ পরে আবির কল দেয়। আবারও সে জায়গায় চলে আসে যেখানে আকাশর সব কিছু সিকিউরিটি দিয়ে রেখেছিল। এত লেট করলেন যে? কিছু কাজ ছিল। এখন বলো, এইদিকে আসো। কিছু কি হয়েছে? ওই জায়গায় ধ্বংস হয়ে গেছে। তার মানে ওখানে কেউ গিয়েছিল? যাই হোক, ওই দিকের কি খবর? খবর তেমন একটা ভালো না। সব তো ঠিক থাকার কথা। কালকে আমাদের একবার ইকবালের সাথে দেখা করতে হবে। যার কাছ থেকে আমরা অস্ত্র আনি তার কথা তো বলছো? হ্যাঁ, ওর থেকে কিছু অস্ত্র আনতে হবে। একটা ছোট গ্রুপের মাফিয়া আমাদের হুমকি দিয়েছে। ওদের সাহস হয় কি করে আমাদের হুমকি দেওয়ার? এই জন্য তো ওদের মারতে হবে। তাহলে যাও আর অস্ত্র নিয়ে আসো। এবার আপনাকে যেতে হবে। আসলে একবার আপনাকে দেখতে চাই। উনি প্রায় সময় আপনাকে দেখার জন্য বলে, কিন্তু আপনি সময় পান না বলে আর আশাও হয় না। ঠিক আছে, তাহলে কালকে যাব। পরের দিন আমার কাজ আছে। আচ্ছা, আমি তাহলে ইকবালকে জানিয়ে দেব। এইদিকে বাকি কাজ নিয়ে ভাবতে থাকে, কি কি অস্ত্র কিনবে না কিনবে সেগুলো ভাবতে ভাবতে সাথে সাথে লিখেও রাখে। ওইদিকে রিমি আসে ইরার কাছে। একটা কথা কি জানেন? কি কথা? আপনি কি মেসেজটা পড়েননি? কিসের মেসেজ? রহমান গ্রুপ থেকে করা মেসেজটা। কই না তো। কোনো দুঃসংবাদ আছে নাকি? অনেক বড় সুসংবাদ। কই দেখি তো। পুরো মেসেজটা পড়ে ইরা তো খুশিতে রিমিকে জড়িয়ে ধরে। এত ভালো একটা খবর শোনালে আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। ম্যাডাম, এখনই এত খুশি হওয়ার কিছু হয়নি। ওরা এটাও বলে দিয়েছে, কেউ যদি আকাশকে তাদের কোম্পানিতে নেয় তাহলে ওরা সে কোম্পানিকে টার্গেটে টিকতে দিবে না। আচ্ছা, আমি ব্যাপারটা বাবাকে জানাই। একটু পরে ইরার বাবা অফিসে আসে, ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ইরা, তুই যে করেই হোক আকাশকে খোঁজার ব্যবস্থা কর। ও যেখানেই থাক না কেন ওকে আমাদের কোম্পানিতে আনতে হবে। কিন্তু বাবা, এতে তো রহমান গ্রুপ আমাদের। ওরা কিছুই করতে পারবে না। রহমান গ্রুপ যা এতদিন বিনিয়োগ করে এসেছে তারা শুধু আকাশের কারণে। এখন ওরা যখন জানবে আকাশ ওদের কোম্পানিতে নেই তখন ওরা আর বিনিয়োগ করবে না। তাহলে বাবা, তুমিও খোঁজ নাও, আমিও খোঁজ নিই। যে করেই হোক আকাশকে খুঁজে বের করতেই হবে। তবে একটা কথা, যে করেই হোক তুই আকাশকে রাজি করাবি। কিন্তু সে তো আমাকে চেনেই না, বা আমরা ও তাকে চিনি না। তাহলে ওকে দরকার হলে 3 কোটি অফার করবি, দরকার পড়লে তুই নিজে ওকে বিয়ে করার প্রস্তাব দিবি। আমি একটা লোককে না দেখেই। যদি তোর ওকে পছন্দ হয় তাহলে বিয়ের প্রস্তাব দিতে পারিস, কিন্তু আমি যে কোনো উপায়ে আকাশকে চাই। ঠিক আছে বাবা, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। আগে ওকে খুঁজে বের করার চেষ্টা করো। রিমি, আমাদের সব লোকদের বলে দাও আকাশের খোঁজ যে নিতে পারবে তাকে আমি 10 লক্ষ টাকা দেব। রহমান গ্রুপ আমাদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে তাদেরও বিষয়টা জানাও। জি স্যার, জানাচ্ছি। এরা তো সব দিকে জানাতে থাকে। নীলা আর নীল অফিসে বসে আছে তখন। আমাদের তো আর একদিন পরে প্রজেক্ট শুরু হবে। আমরা নিজেদের কাজটা অনেক ভালো করে করতে হবে, যেন যেই দেখবে সে যেন টাকা দিতে রাজি হয়। এত বছর ধরে যারা আমাদের পাশে ছিল, আমি আশা করি তারা এখনো আমাদের পাশে থাকবে।
তুমি আমার পাশে থাকবে তো? অবশ্যই থাকবো। যখন যেখানে বলবেন আমি তখনই সেখানে চলে আসবো। ঠিক আছে, তাহলে যাও এখন। ওই দিনের প্রোগ্রামের কাজ করতে থাকো। তবে একটা কথা, জি বলুন। তোমার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। সবকিছু যেন সুন্দরভাবে হয়, কোনো কিছুর কমতি যেন না থাকে। আমি নিজের হাতে সব সামলে নেব। এখন আসি আমি। নীল এসে ওর কর্মচারীকে বলতে থাকে সবকিছু জেনে ঠিকভাবে করে। ওখানে সবাই জানে নীল ওদের থেকে কিছুটা ভালো পারে, কিন্তু একটা প্রজেক্ট পুরোপুরিভাবে করার মতো অতটা জ্ঞান নীলের এখনো হয়নি। পরের দিন আবির, চলো তাহলে। জি ভাই বলুন। আরও কয়েকজন লোক নেব কি? ওখানে তো লোক থাকবে ওদের, ওরা সব করে নিবে। ঠিক আছে ভাই, চলুন। ওরা ইকবালের অফিসে আসে, এসে নিজেদের মধ্যে পরিচয় হয়ে নেয়। সত্যি তোমার সাথে দেখা হবে ভাবতেও পারিনি। আমি নিজেও ভাবতে পারিনি কি ভাবতে পারোনি? আমাকে দেখার জন্য আপনি এতটা উদ্ভিন্ন হয়ে থাকবেন। তোমার সাথে যারা কাজ করে তাদের সবাইকে আমি চিনি, জানি। কিন্তু তুমি আমার সাথে 2 বছর ধরে কাজ করো, অথচ দেখো আমি তোমাকে আজকে দেখলাম। তবে 2 বছরে তুমি অনেক উপরে চলে এসেছো। আমার তো আরও উপরে ওঠার ইচ্ছে আছে। কতটা উপরে উঠতে চাও? যতটা উপরে উঠলে আমার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পাবে না। তোমার এই অ্যাটিটিউড আমার অনেক ভালো লেগেছে। এখন চলো, কি কি অস্ত্র লাগবে তা দেখে শুনে নিয়ে নাও। ওরা এক এক করে 20টা অস্ত্র কেনে, তাও আধুনিক দেখে। সেগুলো টাকা পেমেন্টও করে দেয়। সত্যি তোমার পছন্দ আছে বলতে হবে। তা হয়তো আছে কিছুটা। আমরা তাহলে চলি। মাঝে মাঝে এসে দেখা করে যেও। আচ্ছা, আসবো সময় করে। আকাশ আবির যাওয়ার 1 ঘন্টা পরেই রকি এখানে আসে। রকির সাথে আকাশ গ্যাঞ্জাম হবে মূলত, সেজন্য রকিও অস্ত্র কিনতে আসে। ভাই, আমার কিছু অস্ত্র লাগবে। কি ধরনের অস্ত্র লাগবে? ভাই, বেশি না, 3টা দিলেই হবে। 3টে দিয়ে কি করবি? কি করব ভাই, ওই আবিরকে মারবো। আবির বলতে পাহাড়ে থাকা ছেলেটা? আপনি কি ওদের চিনেন? আমি যদি না চিনি তাহলে আর কে চিনবে বল? তা আমি শুনলাম তোর সাথে ওদের সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না। ঠিকই শুনেছেন, সেজন্য তো আমি অস্ত্র নিতে এসেছি। ঠিক আছে, পছন্দ করে নে। রকি 3টা অস্ত্র নিয়ে নেয়। টাকা দেওয়া শেষ। এবার রকি ওখান থেকে যেতে চাইবে, তখনই একটা কথা তোকে না বললেই নয়। কি কথা ভাই? আবির কিন্তু 3 ঘন্টা আগে এসেছিল। আমার থেকে 20টা অস্ত্র নিয়ে গেছে। কি বলছেন ভাই? ঠিকই শুনেছিস। ওর দলে আছে প্রায় 40 জনের মতো, আমার দলে আছে 10 জন। এজন্য তোকে একটা কথা বলি, শত্রুতা থাকতেই পারে, কিন্তু যার সাথে লড়াই করবি সে যেন তোর থেকে দুর্বল হয়। ভাই, আমি এখন কি করব? কি করবি না করবি সে সব কিছু তোর ব্যাপার। আপনার থেকে যদি 20 জন ভাড়া নিই? জন প্রতি 1 লাখ করে দিতে হবে। যদি এদের মধ্যে কেউ মারা যায় তাহলে ক্ষতিপূরণ হিসেবে আরো 5 লক্ষ দিতে হবে জন প্রতি। ভাই, এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। ওদেরকে তো ভাড়া করে নিয়ে যাচ্ছে, তাহলে নতুন করে আবার কেন? শুধু টাকার জন্য আমি আমার লোকদের মারা যেতে দিতে তো পারি না। আচ্ছা, লাগবে না। চলে আসে ওখান থেকে। এইদিকে আকাশ সবগুলো অস্ত্র ও লোকেদের কাছে ভাগ করে দেয়। যারা অস্ত্র ভালো চালাতে পারে তাদের হাতে নতুন অস্ত্র দেয়। তাদেরগুলো অন্যদেরকে এক কথায় বদলা বদলি বলতে পারেন। তোমরা কিন্তু সাবধানে থাকবে। কেন ভাই, কিছু কি হয়েছে? ইকবাল কল করেছিল, রকিও অস্ত্র কিনেছে, তবে 3টা। ও, তো আমাদের সাথে তাহলে মোটেও পারবে না। জানি, তারপরেও সাবধানে থাকিও। আমি তাহলে গেলাম। পরদিন নীলা আর নীল মিলে পুরো প্রজেক্ট সবার সামনে আনে। এখানে বড় বড় কোম্পানিও থাকে। আমাদের উদ্দেশ্য, আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি। এটার মাধ্যমে আমরা নিজেদের সিকিউরিটি বাড়াতে পারবো। আমরা তাহলে এটা শুরু করছি। এখন আপনারা এর কার্যকারিতা দেখবেন। ওরা সেই প্রজেক্ট সবার সামনে চালায়। 1 মিনিট পরে সব স্থির হয়ে যায়, মানে প্রজেক্ট কোডিং করতে থাকে। আপনারা কেউ নিরাশ হবেন না। নীল, এটা ঠিক করো। হ্যাঁ, এখনই করছি। নীল 30 মিনিট ধরে চেষ্টা করে চলেছে, কিন্তু কোনোভাবেই পারছে না কিছু করতে। আর কতক্ষণ লাগবে তোমার? বুঝছি না কেন হচ্ছে না। একে একে কোম্পানির লোক নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সেই কথাগুলো নীলার কানে ঠিকই আসে।
আপনারা একটু সময় দিন প্লিজ। কতক্ষণ সময় দেবো বলুন? আপনাদের তো আগেই সব কিছু ঠিক করে নেওয়া উচিত ছিল। এখন এসে যদি এরকম করেন তাহলে কিভাবে হবে বলেন? সেটাই তো, আমরা যে বিনিয়োগ করব সেই ভাইরাসটাই তো পাচ্ছি না। প্লিজ আপনারা যাবেন না, একটু সময় দিয়ে সাহায্য করেন। নীল, কি করছো তুমি? তাড়াতাড়ি করো, নয়তো ওনারা চলে যাবে তো। আমি চেষ্টা তো করছি, কিন্তু কোনোভাবেই পারছি না কোনো কিছু করতে। এটা এটা বললে তো হবে না, আমাকে যেভাবেই হোক কাজটা শেষ করতেই হবে। দেখছি আমি। যতই চেষ্টা করিস না কেন নীল, এটা তুই পারবি না। কথাটা বলতে বলতে ভিতরে আসে আবারও আকাশকে দেখে নীলা তো রেগে যায়। তোকে ভিতরে আসতে দিয়েছে কে? আমি এর আগেও এখানে অনেকবার এসেছি, সেই জন্য আমাকে এরা চেনে। নীলা, আমার মনে হয় আকাশই এটা খারাপ করেছে। আমি কি করে খারাপ করেছি? নীলা, তোমার কি মনে নেই আকাশ ওই দিন বলেছিল না? আমার সবই মনে আছে। তার মানে তুই আমাদের লস করানোর জন্য সব করেছিস? আরে আমি এইসব কেন করব? শেষবারে তুই এই প্রজেক্টে কাজ করেছিলি, তোকে বের করতে না করতেই তুই এরকম গিরগিটির মতো রং বদলে ফেললি। দেখুন, আমি এসেছি গাড়ির চাবি আর বাড়ির চাবি আপনাকে দেওয়ার জন্য। কিসের চাবি আর কিসের গাড়ি? যেগুলো আপনার বাবা আমাকে দিয়েছিল। তুই কি আমাকে বোকা পেয়েছিস? বোকা পাওয়ার কি আছে? যাই হোক, এই নিন আপনাদের জিনিস। নীলা চাবি নেই। ততক্ষণে কেউ একজন ইরাকে কল দিয়ে এখানে আসার জন্য বলে, সেজন্য ইরা আর দেরি না করে রিমিকে নিয়ে বেরিয়ে পড়ে। তা তোর বেতন কত ছিল? এই তো 2 কোটি টাকা। কি? আমার বাবা তোকে এত টাকা বেতন দিত? হ্যাঁ দিত। যাই হোক, চলি আমি এখন। যাওয়ার আগে আমার এটা ঠিক করে দিয়ে যাবি। আমি যখন কিছু করিনি তখন এটা আমি কেন ঠিক করব? কারণ ওই দিন অফিসে তুই শেষ সময় ধরে টেকনিক্যাল রুমে ছিলি। ওখানে কিছু একটা করে পুরো প্রজেক্ট এখন সমস্যা হয়ে গিয়েছে, যার কারণে এটা এখন সমস্যা করছে। নীল ঠিকই বলেছে। আমি আপনাদের কোম্পানিতে নেই, সেজন্য আপনার কথা শুনতে আমি বাধ্য নই। তুই কি ভেবেছিলিস তুই এত সহজে বাঁচতে পারবি? আমি না বললে তোকে এখানে কেউ চাকরিতে রাখবে না। তাতে আমার কোনো ক্ষতি হবে না, কেননা আমি চাইলে নিজেরই কোম্পানি বানাতে পারি। সেটা তো পারবি, কারণ কোম্পানির অনেক টাকাই তো মেরে খেয়েছিস। নীল, মুখ সামলে কথা বলবি বলছি, নয়তো অনেক খারাপ হয়ে যাবে। যা বলছে ঠিকই বলছে। আমার মনে হয় তোকে পুলিশে দিতে হবে। এত সহজ কি পুলিশে দেওয়া? আমি না পারলেও নীলা ম্যাম কিন্তু পারবে। এটা ঠিকই বলেছ। সেই জন্যই তুই এটা ঠিক করবি নাকি আমি পুলিশ ডাকবো? একে একে সবাই দোষারোপ করতে থাকে, সেজন্য আকাশ কোনো উপায় না পেয়ে সবটা ঠিক করে দেয়। তারপর যেতে চাইবে তখনই বিপত্তি ঘটে। এত সহজে গেলে কি হবে? আমাদের কাজ তো শেষ। ম্যাম, কাজ তো শেষ, কিন্তু কতক্ষণ এই জিনিসটা ঠিক থাকবে তা তো আমি জানি না। তাহলে এখন কি করা উচিত? ওকে আপাতত 2-3 দিনের জন্য জেলে রেখে দিন, তাহলে এর ভিতরে যদি আবার সমস্যা হয় তাহলে ও সেটা ঠিক করে দেবে। আইডিয়াটা কিন্তু মন্দ দাওনি। আমি তো চাই আপনার ভালো হোক। আমি তাহলে পুলিশকে কল করছি। জি ম্যাম, তাড়াতাড়ি করুন। এর মধ্যে ইরাও আসে রিমিকে নিয়ে আকাশকে এখানে দেখতে পেয়ে। আরে আপনি এখানে কেন? এসেছি একটা কাজে, তা আপনি এখানে? আমি এসেছি একজনের খোঁজে। চৌধুরী কোম্পানি থেকে মিস ইরা এসেছে যে? আমি এসেছি আকাশের খোঁজে। ওর খোঁজে কেন? শুনেছি আপনি ওকে আপনারা কোম্পানি থেকে বের করে দিয়েছেন। দিয়েছি তো, সেই জন্যই ও আজকে আমার কোম্পানির ক্ষতি করার জন্য এখানে চলে এসেছে। কি বলেন? তা কোথায় সে? কোথায় আবার? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে ওটাই আকাশ, যাকে আমি আমার কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছি। কথাটা শুনে এরা তো অবাক হয়, সাথে খুশি হয়। খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। এতে বাকি কোম্পানিগুলো দেখতে থাকে। ওখানে যে কোম্পানি আছে তারা আবার ইরার চেয়ে কম পজিশনে আছে। মিস ইরা, আপনি কি ওকে আগে থেকেই চেনেন? একটা পার্টিতে পরিচয় হয়েছিল, কিন্তু ও যে আপনার কোম্পানিতে কাজ করে সেটা জানতাম না। এখন তো জেনেছি। নীল, পুলিশকে কল দাও। ম্যাম, পুলিশ কেন? নীলা বাকি কথা বলে সবটা শোনার পরে। ম্যাম, আর যাই করুন না কেন ওকে পুলিশে দিবেন না। ঠিক আছে,
তবে ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আমি ওর মুখটাও দেখতে চাই না। আমার সাথে চলো। কি করার, চলে আসে ইরার সাথে। ইরা আকাশকে নিয়ে রেস্টুরেন্টে আসে আর রিমি চলে যায় অফিসে রফিক চৌধুরীকে সবটা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। এটা আমার কর্তব্য। আচ্ছা, আমরা কি আপনি থেকে তুমিতে আসতে পারি না? পারা যায়, তবে আমার জন্য অনেক করেছেন। আমি তো তোমার জন্য আরো অনেক কিছু করতে। আমি ঠিক বুঝলাম না। মানে হলো তুমি আমাদের কোম্পানিতে কাজ করবে এখন থেকে। কিন্তু ওই কোম্পানির মালিক তো আমাকে বের করে দিয়েছে। তাহলে তুমি তোমার কোম্পানিতে আমাকে যদি নাও, তাহলে তো সমস্যা হবে তোমার। যাই হয়ে যাক না কেন, আমি সামলে নিব। তুমি শুধু এটা বলো তুমি রাজি কিনা। আমি না হয় রাজি হলাম, কিন্তু আমার তো কিছু সমস্যা আছে। সমস্যা মানে শারীরিক কোনো কিছু নয় তো? ধ্যাত, ওইসব কিছু না। আমি মাসে অনেক দিনই কাজে আসি না। যদিও আসি, হুটহাট আমি বের হয়ে যাই। ওটা কোনো ব্যাপার না। আমাকে আগের অফিস থেকে আগের অফিস থেকে যা যা দেওয়া হতো সবই আমি জানি। আমি তোমাকে কি কি দিব সেটা এখন শোনো। ঠিক আছে, বলো। তুমি আমার বাড়িতে আমাদের সাথেই থাকবে, মানে আমার বাড়িতে বাবা মা আর আমি থাকি। গাড়ি তো আছেই, যখন যেটা ব্যবহার করতে ইচ্ছে করবে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার পরিবার, বাবা মা যদি আপত্তি থাকে, আমি তোমাদের বাসায় থাকাতে। যেখানে বাবা নিজেই বলেছে তোমাকে বিয়ে করতে, রেখে দিতে, সেখানে বাড়িতে তো থাকতেই দিবেই। কি ভাবছো? থাকা বা তোমার গাড়ি নিয়ে কোনো সমস্যা হবে না। এখন বলো তোমাকে বেতন কত দিতে হবে? দেখো, আমি তোমাদের কোম্পানিতে আগে 2 মাস ফ্রিতে কাজ করব। তারপর কি করবে? যদি আমার মনে হয় তোমাদের সব কিছু ঠিক আছে, তাহলে আমি কাজ করব। আর তোমাদের আমি যা লাভ করে দিব, তার 3 ভাগের 1 ভাগ আমি লাভ নিব। এতে মাসে আমাকে কোনো বেতন দিতে হবে না। এতে তো তোমারই লস হবে। আমি বরং তোমাকে মাসে 2 কোটি করে দিব। আর প্রজেক্ট লাভ যদি তোমার চাই তাহলে আমি দিব, সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে এখন হোটেলে গেলাম। হোটেলে কেন? নীলার বাবা যা দিয়েছে সবই আমি ফিরিয়ে দিয়েছি। এখন হোটেলে থাকছি। তাহলে চলো, হোটেল থেকে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব এখনই। কি করার, হোটেল থেকে বাড়িতে নিয়ে আসে। আকাশকে দেখে রফিক চৌধুরী এবার অনেক সাহস পায়, কেননা উনি কখনো ভাবেনি আকাশ আবারও নিজের কাছে ফিরিয়ে আনতে পারবে। ইরা, ওকে রুমটা দেখিয়ে দে, তুমি রেস্ট নাও। রুমটা দেখিয়ে দেয়। আকাশ ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুমিয়ে পড়ে। পরের দিন নিচে ড্রয়িং রুমে। সত্যি ইরা, আজকে আমি অনেক খুশি। আমি জানি তো তুমি অনেক খুশি। শোন, ওর যেন কোনো কিছুর কমতি না হয়। নাজমা বেগম। হ্যাঁ বলো। আকাশের যেন কোনো অসুবিধা না হয়। ওর যখন যা খেতে চাইবে তখনই ওকে তা রান্না করে দিবে। তোমাকে বলতে হবে না, আর আমি ওকে এই বাড়ির জামাইয়ের মতো করে রাখবো। কিন্তু ও যদি ইরাকে বিয়ে করতে রাজি না হয়? মা, ওইগুলো সামনে চিন্তা করা যাবে। তুমি এখনই এই সব নিয়ে চিন্তা করা বন্ধ করো। তাহলে সবার সব কিছু মনে থাকবে তো? থাকবে। আর মা, তুমি মনে করবে তোমার মেয়ের একমাত্র জামাই, সেই জন্য আমার জামাইয়ের যেন কোনো কিছু কমতি না হয়। আচ্ছা, তুইও ফ্রেশ হয়ে আয়। ওরাও যে যার মতন চলে যায়। এইদিকে নীলার প্রজেক্ট দেখিয়ে প্রায় 50 কোটি টাকা বিনিয়োগ নিয়ে নেয়। এতে নীলা তো খুশি। নীল, তুমি অনেক সাহায্য করেছো আমাকে। এটা তো আমার কর্তব্য ছিল। আজ থেকে তুমি আমার প্রজেক্টের সব দেখাশোনা করবে। আমি তোমাকে এখন থেকে 10 লক্ষ টাকা বেতন দেব। কি বলছেন ম্যাম? সত্যি বলছেন? সত্যি বলছি আমি। তাহলে তো আমার ভাগ্যই খুলে গেল। ওরাও কাজ শেষ করে নীলা বাসায় আর নীল অফিসে আসে। কাজটা ঠিক করলেন না। কোন কাজ? এই যে আকাশ স্যারকে এভাবে বের করে দেওয়া। ওর বের না হলে তো আমি নিজের জায়গাটা ধরে রাখতে পারবো না। তাই বলে ওনার এত বড় ক্ষতি না করলেও পারতেন। আমি যা করেছি নিজের স্বার্থে করেছি। যদি তোমরা কোনো চালাকি করো, আমি তোমাদেরও বের করে দেব। এমনটা করলে আমরা ম্যামকে সবটা বলে দেব। ঠিক আছে, আমি তোমাদের একজনের স্যালারি 1 লক্ষ টাকা করে বাড়িয়ে দেব। কি সত্যি বলছেন?
সত্যি। তবে এর বিনিময়ে তোমরা এখন থেকে আমার হয়ে কাজ করবে। কোনোভাবেই নীলাকে এটা বুঝতে দিবে না আকাশের জন্য এত কিছু হয়েছে। যেহেতু আপনি আমাদের জন্য এত কিছু করেছেন, সেজন্য আমরাও আপনার জন্য এইটুকু তো করতেই পারি। তাহলে তোমরা এখন থেকে আমাকে সাহায্য করবে আর আমি তোমাদের। ঠিক আছে, তাই হবে। ওদের তো নীল হাত করে নেই বেতন বাড়িয়ে দেওয়ার কথা বলে। এদিকে আকাশের ঘুম ভাঙে, নিচে নেমে দেখে বাকিরা গল্প করছে। আন্টি, নাস্তা হবে? খিদে পেয়েছে খুব। তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। ইরা, তোরা গল্প কর। ওরা গল্প করে আর নাজমা বেগম নাস্তা বানিয়ে দেয়। খাওয়া শেষ হলে আমি একটু বের হব, রাতে নাও ফিরতে পারি। আমি কি আসবো? আসতে হবে না, আমি সকালে চলে আসব। চলে আসে আস্থানায়। ওখানে আবিরকে সব রেডি করতে বলে, কেননা আজকেই রফিককে মারার জন্য বের হবে। সব রেডি তো? জি, সব রেডি। তবে একটা কথা, রকিও কিন্তু অস্ত্র কিনেছে, সেই জন্য তোমরা সাবধানে থাকবে। ঠিক আছে। ওরা বেরিয়ে পড়ে রকির আস্থানার দিকে। এইদিকে রকি অস্ত্রগুলো রেডি করে তার লোকেদেরকে ভাগ করে দিচ্ছে। তখনই গুলির আওয়াজ হয় আর রকির একজন লোক ওখানে মারা যায়। এতে বাকিরা নিজেদের পজিশন নিয়ে নেয়। ভাই, গুলি করলো কে? যে গুলি করুক, তোরা এখন ওদের উপরে গুলি করতে থাক। একে একে দু দলের লড়াই হতে থাকে। কেউ কারোর থেকে কোনো অংশে কম না। আসলে আকাশও 10 জন লোক নিয়ে এসেছে, যেন যুদ্ধটা সমানে সমানে হয়। কিছুক্ষণ পরে বুলেট তো শেষ। আমারও সেম অবস্থা, এখান থেকে ভাগ। ওরা ভেগেও কোনো কাজ হয়নি। এর মধ্যে ওদের ধরে ফেলা হয়। ভাই, আমার প্রাণ ভিক্ষা দিন। আবির, ও তোমার সাথে যেন কি করেছে? আপনিও কি আমার হাতে ছেড়ে দিন। ওর কি হাল করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, যা যা করার করে নাও। আবির রকিকে পানিতে ফেলে দেয়, ওর সাথে পাথর বেঁধে। আসলে এইভাবে রকি এতদিন লোকেদের মারত। আজকে রকিরও সেম অবস্থা, সেজন্য রকির এই নিয়ে আফসোস। বুঝতেই তো পাচ্ছেন যে এতগুলো বছর লোকেদের পানিতে পাথর বেঁধে মেরে ফেলতো, আজকে সেইভাবে নিজে মারা গেল। কিছুক্ষণের ভিতরে ওরা আস্থানে আসে। এরপর কি করবেন? ছোটোখাটো যেসব মাফিয়া আছে তাদের চেষ্টা করো আমাদের দলে নিয়ে আসার জন্য। ঠিক আছে, আমি তাই করব। যদি রাজি না হয় তাহলে মেরে ফেলবো, তাই তো? এটা ছাড়া উপায় কি? নয়তো আমাদেরই কাল হয়ে দাঁড়াবে। বুঝতে পেরেছি ভাই। ভোরবেলা পর্যন্ত আস্থানে থাকে, তারপর চলে আসে ইরাদের বাসায়। এসে নিজের রুমে ঘুমিয়ে যায়। সকালবেলায় আকাশ, এই আকাশ, ওঠো তাড়াতাড়ি। আপনি কে? এটা আবার কেমন কথা? আমাকেই ভুলে গেলে? এবার মনে পড়েছে? আসলে এই প্রথম কোনো মেয়ে আমাকে সকালে ঘুম থেকে ডেকে তুলল। এখন নিচে নামো, কথা আছে তোমার সাথে। কি কথা? নীলা তো তোমার নামে মামলা করেছে। তুমি নাকি ওদের কোম্পানি থেকে 5 কোটি টাকা চুরি করেছো। তোমাকে এইসব কে বলল? থানা থেকে কল এসেছিল রাতে। বলল তুমি আমাদের সাথে থাকো কি না, কারণ গতকাল আমি তো তোমাকে নিয়ে এসেছিলাম। কিন্তু আমি তো কোনো কিছু চুরি করিনি। কিন্তু এটা প্রমাণ করবে কি করে? আমি চুরি করিনি। এটা প্রমাণ করাচ্ছে আমি যে চুরি করেছি, এটা আগে নীলা প্রমাণ করুক। এই কথাটা ঠিক বলেছ। তুমি একবার পুলিশ স্টেশনে যাও, আমি উকিল নিয়ে ওখানে আসছি। ঠিক আছে, যাচ্ছি আমি। কিছুক্ষণের ভেতরে পুলিশ স্টেশনে আসে। এসে কথা বলতে থাকে। ইরাকে তখন যা যা বলেছে সে সব কয়টা আবার ওসিকেও বলে। দেখুন, উনি তো তেমন কোনো প্রমাণ দেননি। উনি বলেছে আপনি ওনাদের কোম্পানি থেকে ফেরার কিছুদিন আগে টাকা নিয়েছেন। তাহলে তাকে বলুন প্রমাণ করতে। এখন কি করব বলুন? উনি এত বড় কোম্পানির মালিক, সেজন্যই বুঝতেই তো পাচ্ছেন। বুঝি আমি সবই, তবে ওই নীলাকে আমি অনেক তাড়াতাড়ি করে পথের ভিখারি বানিয়েই ছাড়ব। আবার সে কথা তুমি আমার সামনে বলছো? আমি তো চুরি করব না, কোম্পানি দিয়েই আমি ওকে হারাবো। ও তাই নাকি? তা কার কোম্পানিতে যোগ দেবে? আমিও দেখব যে কোন কোম্পানিতে কতদিন টিকে। আকাশ আমার কোম্পানিতে যোগ দিবে। কথাটা বলতে বলতে নীলা যেমন ভিতরে আসে, তেমনি ইরাও আসে। ইরা এসে আকাশের পাশে দাঁড়ায়, আবার নীলা অন্য সাইডে। তুমি সিরা, কেন একটা ছেলের কারণে নিজের বিপদ ডেকে আনছো? আমি তো আপনাদের মতো না যে একটা ছেলেকে দিয়ে উপরে উঠে এখন তাকেই ভুলে যাব। কি বলতে চাও তুমি? আমার বলা কথাগুলো খুব সামান্য। অফিসার,
আকাশ যে টাকা নিয়েছে তা নীলা রহমানকে প্রমাণ করতে বলুন। ম্যাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? প্রমাণ বলতে আমি আমার বিজনেসের আয় ব্যয় হিসেব 5 কোটি টাকার কম পেলাম। হিসাবের দায়িত্ব তো অ্যাকাউন্টেই হাতে থাকে। আকাশ তো আপনার কোম্পানিতে সাধারণ ব্যক্তি বললেন, তাহলে ও কি করে করবে বলুন? ইরা চৌধুরী তো ঠিকই বলেছেন। তাহলে মিস নীলা বলুন, আপনার কাছে এর কোনো জবাব তো নেই? বর্তমানে আমার কাছে তো প্রমাণ নেই। দেখুন, প্রমাণ নেই, অথচ আপনি ওনার নামে এইরকম মিথ্যে একটা কেস করে দিলেন। আমার লোককে মিথ্যে কেস দিয়ে তার মানহানি করেছেন, সেই জন্য সেজন্য কি? আমি এই মানহানির জন্য জরিমানা চাই। তুমি কি পাগল হয়েছ? আমি দিব জরিমানা? আপনাকে কোনো জরিমানা দিতে হবে না, তবে আমি আপনাকে এইটুকু চ্যালেঞ্জ দিব, 2 বছরের ভিতরে আমি আপনার কোম্পানিটাকে পথে বসিয়েই ছাড়ব। বাবার 700 কোটি টাকার সম্পত্তি রেখে গেছে, এত সহজে তো তা শেষ হবে না। এই 700 কোটি টাকার মধ্যে 400 কোটি টাকারই কিন্তু শেয়ার হোল্ডার আছে, তা কিন্তু ভুলে যাবেন না। তাও তো 300 কোটি টাকা থাকবেই। শুধু অপেক্ষা করুন। এবার পুলিশ স্টেশনে ঝামেলা শেষ করে আকাশকে নিয়ে অফিসে আসে আর সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর কাজ করার জন্য আমার কিছু যন্ত্রপাতি আর কিছু গ্যাজেট লাগবে। আচ্ছা, আমি 7 দিনের ভিতরে তা এনে দিব, তুমি আমাকে লিস্ট করে দিও। ঠিক আছে, পাঠিয়ে দেব। এরপর সব কিছু লিস্ট করে দেয়। 7 দিন পরে সব কিছু নিয়ে আসা হলো। তারপর আকাশ সেগুলো নিজের মতো করে সব কিছু সেট আপ করে নেয়। এতে পুরো 15টা দিন কেটে যায়। বাবা, আকাশ তো সারাদিন অফিসেই কাটিয়ে দিচ্ছে। ও যা যা চেয়েছে সব আনা হয়েছে তোর। সেগুলো নিয়েই তো কাজ করছে। এখানে খাবার আছে, ওর জন্য নিয়ে যা। আচ্ছা দাও। খাবার নিয়ে অফিসে আসে। আকাশ যে রুমে আছে সেখানে যায়। এই যে সারাদিন কাজ করলে হবে বুঝি? খাবারও তো খেতে হবে। এইগুলো সেট আপ করতে আরও 20 দিন লাগবে, তারপর আমি বাকি কাজ শুরু করব। তো খেয়ে নাও। হাতে তো ময়লা। আরে চিন্তা করছো কেন, আমি খাইয়ে দিব। কোম্পানির মালিক হয়ে খাইয়ে দিবেন আমাকে? তো কি হয়েছে, আমি তো খাইয়েই দিব। এর চেয়ে বেশি কিছু চাইলে সেটাও দিব। এখন হাঁ করো। ইরা খাইয়ে দেয়। ছোট বাচ্চাদের মতো আকাশও খেয়ে নেয়। এভাবে প্রতিদিন ইরা আকাশকে খাইয়ে দিতে থাকে। এভাবে ইরাদের কোম্পানিতে 1 মাস ধরে সবকিছু সেট করে নেয়। এইদিকে চৌধুরী গ্রুপ থেকে কিছু তো হলো না। ও পারলে তো কিছু করবে। এটা ঠিকই বলেছ, কিন্তু আমাদের কাজ কিন্তু আরো বাড়াতে হবে। ও চিন্তা করবেন না, আমি অনেক টেকনিক্যাল হ্যাকার নিয়ে এসেছি যারা আমাদের সাহায্য করবে। তখনই নীলার ফোনে কল আসে। জানে ওর বাবা নীলয় এখন পুরোপুরি সুস্থ আর ওনাকে দেশে নিয়ে আসা হয়েছে। সেজন্য নীলকে সাথে নিয়ে নীলা এয়ারপোর্টে আসে ওর বাবাকে নেওয়ার জন্য। বাবা, তুমি কেমন আছো? আমি এখন পুরোপুরি সুস্থ আছি। বিজনেস কি খবর? সবকিছু ঠিকভাবে চলছে তো? ঠিক মতো? সবকিছু ঠিকভাবে চলছে, তুমি এসব নিয়ে কিচ্ছু ভেবো না। আচ্ছা, আকাশ কোথায়? আর নীল এখন কেন? আকাশের কথা পরে বলবো তোমাকে। নীল তো অনেক ভালো ছেলে, কোম্পানিতে অনেক কাজই ও আমাকে সাহায্য করে। আচ্ছা, এখন বাসায় চল। হ্যাঁ বাবা, চলো তাহলে। ওরা পাশে আসে। নীলয় রহমানের সুস্থতার কথা শুনে ইরা ওনাকে কল দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? শুনলাম সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। 2 দিন হলো আসলাম, তা তোমাদের কোম্পানির কি খবর? আঙ্কেল এখন তো অনেক ভালো আছি, তবে সামনে কিন্তু আমার কোম্পানি আপনার কোম্পানিতে টেক্কা দিতে চলেছে। সেটা তো সম্ভব না, তা তোমার বাবাও জানে? আমি জানি আঙ্কেল, কিন্তু আপনি কোম্পানি নীলার হাতে দেওয়ার পরে কোম্পানির কিন্তু অনেক কিছু ঘটে গেছে। কি বলো, কি হয়েছে? আঙ্কেল, আপনি বরং নীলার মুখ থেকে শুনে নেবেন। তবে এইটুকু বলবো, আপনার আলাদিনের চেরাগ কিন্তু এখন আমার হাতে। বলেই কল কেটে দিল। নীলয় তো ভাবতে থাকে কিভাবে কি হলো, কেননা ও যা কিছু ভেবেছে তার কোনো কিছুই হলো না। সেজন্য রাতের বেলায় নীলা বাসায় ফিরে। তখন নীলা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাবা? আচ্ছা, আমি অসুস্থতা হওয়ার পরে কোম্পানিতে কি কোনো অস্বাভাবিক কিছু হয়েছে কি? কই না তো। তাহলে চৌধুরী গ্রুপের মালিক ইরা আমাকে কল দিল। কি বলেছ ওই মেয়ে? বলল ওদের গ্রুপ নাকি আমাদের কোম্পানির সাথে টেক্কা দিবে। বাবা, এটা ওদের স্বপ্নেই থেকে যাবে। তুমি এসব নিয়ে মোটেও ভাববে না, বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছি। আচ্ছা, তুই যা। রাতে ইরাকে কল দেয় নীলা। কল দিয়ে ওর বাবাকে এইসব কথা কেন বলেছে সেসব জিজ্ঞেস করতে থাকে। দেখো, আমি শুধু তোমার বাবাকে বলেছি এখন থেকে আমার কোম্পানি আর তোমার কোম্পানির সাথে টেক্কা দিবে। তোমাদের কি মনে হয় এত সহজে হবে তা? সহজ তো তুমিই করে দিলে। আমি তোমাদের কোম্পানি 3 মাসের ভিতরে পথে বসিয়ে দেব। কি কারণে তা জানতে পারি কি? এই যে আমার কোম্পানিকে চ্যালেঞ্জ করার অপরাধে। কথাটা বলে কল কেটে দেয়। পাশে আকাশ বসেছিল, সব কথা শুনতে পায়। এখন কি হবে? আমার উপরে ভরসা আছে তো? তোমার উপরে পুরোপুরি ভরসা আছে বলে তোমাকে আমার বেডরুমে আমি আসার পারমিশন দিয়েছি। আমার সব মেশিন সেট করার কাজ সব শেষ। এখন কাল থেকে আমি বাকি কাজ শুরু করব। তবে একটা কাজ করলে ভালো হতো। কি কাজ বলো? আমি যে কোনো কাজ করতে রাজি আছি। ওই কোম্পানিতে আমার টিমে যারা ছিল তাদের যদি কোনোভাবেই আনতে পারতাম তাহলে কিন্তু আমার জন্য অনেক ভালো হতো। তাহলে ওদের অফার করি, দেখি ওরা রাজি হয় কি না। এভাবে অফার করাটা ঠিক হবে না। তাহলে এখন কি করব? সামনেই তো আবার প্রজেক্ট বানাতে হবে। আমি শিওর এটা ওরা পারবে না, সেই জন্য ওদের বাদ দিয়ে দিবে ওরা। তখন আমরা সেই সুযোগটাই নিব। এতে করে ওদের আর আসতে কোনো অসুবিধা হবে না। তুমি যখন বলছো তখন তাই হবে। 2 দিন পরে আকাশ অফিসে আসে। প্রথমত আকাশ নেটওয়ার্ক জাল এমনভাবে বিছিয়ে নিয়েছে যে কেউ চাইলেই এই কোম্পানির কোনো সার্ভার কখনো ডাউন করতে পারবে না। সব কিছু নিয়ে কাজ করতে থাকে। এভাবে 1 মাস কেটে যায়। সেজন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে কোম্পানির বস আর তাদের 2 জন লোক থাকবে। সেজন্য সেখানে তারা তাদের ডিজাইন নিয়ে আলোচনা করবে, আর যার ডিজাইন ভালো হবে তাদের সে কাজের উপরে কাজ দেওয়া হবে। কিছুক্ষণ পরে একে একে সবাই তাদের ডিজাইন দেখাতে থাকে, সাথে আলোচনা করতে থাকে। এবার ইরার পালা। আকাশ, তুমি যাও আর ওদের সব কিছু বুঝিয়ে বলো। আচ্ছা, তবে একটা কথা। কি কথা বলো? ওরা যাই বলে না কেন তুমি কোনো উত্তর দিবে না। ঠিক আছে, দিব না। আকাশও ডিজাইন একে একে বোঝাতে থাকে, কিন্তু পুরোটা খুবই সংক্ষিপ্তভাবে, যেন কেউ সে অনুযায়ী কাজ না করতে পারে। পুরো ডিজিটাল শোনার পরে নীলা, ওরা আমাদের ডিজাইন নকল করেছে। মিস্টার আকাশ, এটা কি সত্যি? দেখুন, ওটা তো আমি জানি না। এই দেখুন ডিজাইন, আমাদের সাথে মিলে যাচ্ছে অনেক কিছু। এই বিষয়ে আপনার কিছু বলার আছে কি? ডিজাইন যে আমি নকল করেছি তার কোনো প্রমাণ কি আছে ওনার কাছে? প্রমাণ তো নেই, তবে আমি শিওর এই কাজটা ওই করেছে। তাহলে একটা কাজ করি আমরা, এর মাধ্যমে প্রমাণ হবে আমাদের মধ্যে কে এটা কপি করেছে। সেটা কিভাবে সম্ভব? একদম সহজ। 7 দিনের ভিতরে ওরা ওদের ডিজাইন সবার সামনে আনবে, আর আমিও আনবো। যার ডিজাইনের কাজ আর হ্যাক্সা ঠিকমতো কাজ করবে আপনারা তাকেই পুরো প্রজেক্টের কাজ দিবেন। হ্যাঁ, আমি রাজি আছি। নীল, কি বলো তুমি? অবশ্যই আমরা রাজি। ঠিক আছে, তোমাদের কাছে 7 দিন সময় আছে। এই হেসকা যে পুরোপুরি শেষ করে সাকসেস হবে, তাদের কোম্পানিতে আমরা 200 কোটি টাকা বিনিয়োগ করব। চিন্তা করবে না, এই সব কিছু আমরাই পাবো। ওখান থেকে যে যার মতো করে চলে যায়। ইরা তো আকাশকে জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব হলো? আসলে আমি যখন ওদের ওখানে ছিলাম কোন সালে কি কি করব তা আমি কোম্পানির ওয়েবসাইটে লিখে রাখতাম। ওরা সেখান থেকেই এটা নিয়েছে। তাহলে এখন কি হবে? তুমি কোনো চিন্তাই করো না, আমি পুরো কাজটা ঠিকভাবে করে দেব। এইদিকে নীলাও নীলকে জিজ্ঞেস করতে থাকে কিভাবে 2 কোম্পানির লোকের ডিজাইন একরকম হলো। আমার মনে হয় আকাশের সাথে যারা কাজ করেছে তারা এই কাজ করতে পারে। এরকম হলে আমি ওদেরকে বের করে দেবো অফিস থেকে। এখন না, আগে আমরা এই কাজটা শেষ করি, তারপর ওদের বের করে দেব। এইদিকে 7 দিন 2 কোম্পানি পুরো কাজটা শেষ করে, তারপর আবারও আসে ওই অনুষ্ঠানে। বাহ, দুজনেই দেখি পুরো কাজটা করা হয়ে গেছে। আমরা তো আগেই বলেছি আমাদের ডিজাইন ওরা চুরি করেছে। যদি আমরা চুরি করতাম তাহলে তো কোনোভাবেই কাজটা আমরা শেষ করতে পারতাম না। এই কথাটা তোমরা ঠিক বলেছ। আচ্ছা, তাহলে একটা কাজ করো, এই ডিজাইন 100 স্পিড দিয়ে এই কাজটা করে দেখাও। কিন্তু এ তো পুরোটা
ক্র্যাশ হয়ে যাবে। যদি এটা 20% বেশি স্পিড দেই তাহলে পুরো সিস্টেম নষ্ট হয়ে যাবে। তাহলে কাজ শুরু করো। আকাশ পুরো 100 স্পিড দেয়, নীলও চাপে পড়ে 100 স্পিড দেয় যে ওরা কাজটা করার জন্য কমান্ড দেয়। নীলের ডিজাইন করা হেক্সা 20 সেকেন্ড পরেই সিকিউরিটি অ্যালার্ট দেয়। নীল, এটা ঠিক করো। এটা ঠিক করতে হলে স্পিড 20 আনতে হবে। নীলা আর কিছু বলার আগেই ওদের সিকিউরিটি শেষ। এইদিকে আকাশের সিকিউরিটি এখনো নিজের মতো করে কাজ করে যাচ্ছে। এটা দেখে অফিসার তো খুশি, সাথে নীলাও অবাক হয়। তো একটা ছেলে কি করে এটা করলো? কিভাবে করেছি তা বলার দরকার নেই। অফিসার, এখন বলুন আপনারা এই প্রজেক্ট কাকে দেবেন? এই প্রজেক্ট আমরা চৌধুরী গ্রুপকে দিব, তাও পুরো 400 কোটি টাকা। আমরা আশা করি 1 বছরের ভিতরে আমাদের 1000 পিস বানিয়ে দিবেন। জি, অবশ্যই দিব। ওনারা কন্ট্রাক্ট সাইন করে চলে যায়। ইরা তো খুশিতে আকাশকে ওখানেই জড়িয়ে ধরে চুমু দিয়ে দেয়। নীলার তো এসব দেখে গা চলে যাওয়ার মতো অবস্থা। নীলা ওর বাবাকে সবটা জানায়, সাথে অফিসে যায়। নীলয়ও অফিসে আসে। নীলা, আকাশ কোথায়? কেন বাবা, তুমি জানো না ও ছেলের জন্য আমরা হেরে গেছি? হেরে যাই আর জিতি, আকাশকে ডাকো, আমি ওকে জিজ্ঞেস করব। ও থাকতে অন্য কোম্পানি কি করে ওর ওই ডিজাইন তৈরি করে, তাও হচ্ছে অনেক ভালোভাবে। স্যার, ম্যাম তো আকাশ স্যারকে 2 মাস আগে অফিস থেকে বের করে দিয়েছে। কি বের করে দিয়েছে? নীলা, কথাটা কি সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। তুই এটা কি করেছিস? আমি তো তোকে ভেবেছিলাম তোরা এতদিনে একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে করার প্ল্যান করেছিস, কিন্তু তুই ওকে। চি নীলা, চি 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 চি, আমার ভাবতেও লজ্জা রেখে তুই আমার মেয়ে। বাবা, তোমার কথা কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে বলবে কি? নীলই পুরো ঘটনা খুলে বলে। সবটা শুনে নীলা তো এবার দাঁড়ানো থেকে পড়ে যায়। তুই আমাকে পুরো ধ্বংস করে দিলি। বাবা, আমি আকাশের কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে আনবো। আরে কি দরকার, আমি তো আছি। আমরা আবার সব কিছু শুরু করবো নতুন করে। তোর জন্য এই সব হয়েছে। যা এত মাস ধরে আকাশ করে এসেছে, সে সব কিছুর ক্রেডিট এতদিন তুই নিয়ে এসেছিস। তাহলে তুই সব নষ্টের মূল? তোকে তো আমি কোম্পানি থেকে বের করে দিয়েছিলাম, তাহলে তুই এখানে এখনো কি করে? হ্যাঁ বাবা, তুমি ওকে বের করে দিয়েছিলে। ওকে বের করার একদিন পরেই আমি অসুস্থ হয়ে যাই, যার কারণে আমি বলার সুযোগও পাইনি। সিকিউরিটি, ওকে পুলিশের হাতে তুলে দাও। কোম্পানির 70 কোটি টাকা লস করার জন্য ওর নামে মামলা করো। ম্যাম, আমাকে ছেড়ে দিন, আমি আর এই ভুল দ্বিতীয়বার করব না। যা করেছিস তার কোনো ক্ষমা হতে পারে না। নিয়ে যাও ওকে। নীলকে নিয়ে যায়। নীলা তো ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এখন আকাশ ওদের হয়ে কাজ করে। ও তো ইরা চৌধুরীর হয়ে কাজ করে। এই জন্যই ওই দিন ইরা আমাকে টেক্কা দেওয়ার কথা বলল। আমি যাব এখন ইরা চৌধুরীর কোম্পানিতে। ওখানে কেন যাবে? আকাশকে যে কোনোভাবেই হোক আমাকে ফিরিয়েই আনতে হবে। উনি দেরি না করে রওনা দেয়। এইদিকে ইরাদের কোম্পানিতে খুশিতে সবাই উল্লাস করছে। ইরার পুরো পরিবার আকাশের প্রশংসা করছে। সত্যি আকাশ, তুমি সেরা। তোমার উপরে আর কেউ নেই বললেই চলে। সত্যি আকাশ, তুমি আমাদের জন্য অনেক করেছো। কখনো ভাবিনি আমরা এত বড় প্রজেক্ট আমরা পাবো। আজকের এই খুশিতে আমি তোমাদের সামনে একটা কথা বলতে চাই। কি কথা আঙ্কেল? আমি আমার মেয়ে ইরাকে আকাশের সাথে বিয়ে দিতে চাই, যদি আকাশের কোনো আপত্তি না থাকে। কথাটা শুনে ইরা তো অনেক খুশি। আকাশ কি বলবে বুঝতে পারছে না। আকাশ, তুমি কি রাজি না? আমি সামান্য একজন কর্মচারী হয়ে তুমি যে কি তা প্রমাণ করার কোনো দরকারই নেই। তুমি রাজি কিনা সেটা বলো। ঠিক আছে, রাজি। এ নাও রিং, তোমরা একজন আরেকজনকে এটা পরিয়ে দাও। আমি আজকেই তোমাদের বিয়ের তারিখ ঠিক করে ফেলবো। ঠিক আছে বাবা, দাও রিংগুলো। 2টা রিং দুজনের হাতে দেয়। তারপর ওরা দুজন আরেকজনকে তা পরিয়ে দেয়। অফিসের সবাই হাততালি দেয়। রফিক চৌধুরী যখনই বিয়ের তারিখ ঠিক করতে যাবে তখনই নিলয় ওর মেয়েকে নিয়ে আসে। এ কি, আপনারা এখানে? আজকে হেরে গিয়েছে বলে হয়তো এসেছে। আমরা ওই জন্যই আসিনি। তাহলে কেন এসেছো? বাবা, তুমি বলো। আমি এসেছি আকাশকে ফিরিয়ে নেওয়ার জন্য। কথাটা শুনে আকাশ যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় ইরা আর ওর পরিবার। ওনারা চুপ করে আছে আকাশ কি বলে তা শোনার জন্য। স্যার, অনেক লেট হয়ে গেছে। এভাবে বলো না। আমি এখন ইরার কোম্পানির হয়ে কাজ করি।
এখন আর সম্ভব না। দরকার হলে আমি তোমাকে আমার কোম্পানির 50% শেয়ার তোমার নামে করে দেব। তাও সম্ভব না। আপনার মেয়ে আমাকে কতই না অপমান করেছে নীলের কথা শুনে। আমি সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি আকাশ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যা করেছ তার কোনো ক্ষমা নেই নীলা। তুমি আমার সাথে দিনের পর দিন কি কি করেছ তা কি এত তাড়াতাড়ি তুমি ভুলে গেছো নীলা? আমি দরকার হলে তোমাকে বিয়ে করবো আকাশ। তাছাড়া বাবা তো তোমার সাথে আবার বিয়েও ঠিক করবে বলেই বলেছিল। আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, বিয়ের তারিখও ঠিক হচ্ছিল, তার মধ্যেই তোমরা চলে এসেছো। এটা হতে পারে না, তুমি আমার কাছে ফিরে এসো। আমি তোমাকে রাজার মতো করে রাখবো আমার কাছে। তা কখনো সম্ভব না। যদি ইরার সাথে আমার বিয়ে ঠিক নাই হতো তাও আমি তোমাকে কখনো মেনে নিতাম না। এভাবে বলো না আকাশ, আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আকাশ, তুমি তো জানো আমি তোমাকে কিভাবে রেখেছি, তোমার জন্য আমি কি না করেছি। আপনিও জানেন আমি আপনার জন্য কি না করেছি। 50 কোটি থেকে 700 কোটিতে আপনাকে নিয়ে গিয়েছি। আমি তো তা অস্বীকার চাচ্ছি না। আঙ্কেল, আমার পক্ষে ফিরে আসা সম্ভব না। আকাশ, আমি আমি যে আকাশ নিঃস্ব হয়ে যাব। আমার এখন কিছুই করার নেই, তবে কখনো সাহায্য লাগলে আমাকে জানাবেন, আমি সাহায্য করব। কিন্তু আপনার কোম্পানিতে আমি কখনো ফিরে যাব না। আপনারা আসতে পারেন। নিলয় আর নীলা অনেক নিরাশ হয়ে চলে যায়। এদিকে ইরা অনেক খুশি হয়, কেননা আকাশ ওর জন্য নীলাকে এখন গ্রহণ করেনি। একটু পরে রফিক চৌধুরী ইরার আকাশের বিয়ের দিন তারিখ ঠিক করে। তাহলে এখন আর তো কোনো বাধা নেই কোন কাজে? তোমার কাছে আসতে। দেখো, বিয়ে কিন্তু এখনো হয়নি। তো কি হয়েছে? বিয়ের আগে এইসব ঠিক না। যখন আমাদের বিয়ে ঠিক হয়েছে তাহলে তোমার কাছে আসতে বাধা কোথায় শুনি? বিয়ের আগে এইসব ঠিক না। এবার আমি পাক্কা শিওর। কোন কাজে? তোমার মেশিনে সমস্যা আছে। কি হলো? জাপান থেকে মেশিন এনে দেখলে না? হ্যাক্সা ডিজাইনটা ঠিক করলাম। আরে গাধা, আমি ওই মেশিনের কথা বলিনি তো। তাহলে আর কোন মেশিন? তোমার মেশিনের কথা বলেছি। ওটা আজও সচল কিনা ওটাই আমি চেক করব। এই, মোটেও না। এটা তো আমি চেক করেই ছাড়বো আজকে। আমি দিলে তো চেক করবে। ঠিক আছে, রাতে ঘুমাবি না, তখন কি করবি? আমি সব কিছু বন্ধ করে তারপর ঘুমাবো। সে আশায় থাকিস, আজ রাতেই আমি চেক করব, কথাটা মাথায় রেখো। কিছুক্ষণ পরে ওরা বাসে আসে। ইরা তো আকাশের দিকে তাকিয়ে শুধু মুচকি মুচকি হাসতে থাকে। ব্যাপারটা ঠিকই বুঝে যায়। রাত 8টা, আবিরের কল। কথা বলে আকাশ চুপি চুপি বেরিয়ে পড়ে। ওইদিকে ইরা আকাশের রুমে এসে অনেক খুঁজেও পাচ্ছে না। মা, ও মা, আকাশকে দেখেছো? ওকে তো দেখলাম বাইরে যেতে। আর তুমি ওকে যেতে দিলে? তাছাড়া কি করব, ওর কাজ থাকলে তো যাবেই। ওর কোনো কাজ নেই। তাহলে গেল কেন? আমার ভয়ে গিয়েছে। তুই আবার কি করেছিস? বলা যাবে না তোমাকে। ছেলেটা রাগ করে চলে যায়নি তো? ওইসব কিচ্ছু না, তুমি এইসব বুঝবে না, বুঝতে পেরেছো? তোদের ব্যাপার তোরাই বোঝ। আজ রাত তো ঠিকই পালিয়ে গেলে, আমিও দেখবো কতদিন এভাবে পালাও তুমি। ওইদিকে আকাশ আবিকে নিয়ে চলে আসে ইকবালের কাছে। শুনলাম তুমি নাকি রকিকে মেরে ফেলেছো। আপনার থেকেই তো অস্ত্র নিয়ে ওকে মারলাম। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো মশকরা করছিলে। কি বলেন এইসব? মস্করা করে কি কখনো 2 কোটি টাকার অস্ত্র কেনার জন্য কি আসতাম? এটা ঠিক বলেছ, তোমাকে যে কারণে ডাকলাম। শুনছি, বলেন। তুমি নাকি ছোটখাটো সব লোকদের ধমক দিচ্ছ। কি ধরনের ধমক? তুমি তাদেরকে তোমার হয়ে কাজ করতে বলেছ। সেটা আমি বলতেই পারি, কিন্তু কাজটা যে ঠিক করছো না তুমি। তো আমি কি চাইবো? আমার থেকে নিচু স্তরের লোকজন আমার উপর বরাবর কথা বলুক? তাই বলে কাউকে মেরে তো সেটার সমাধান করা সম্ভব না। আচ্ছা, আমি ওদের আর কিছু বলবো না। এখন আমাকে আরও কিছু অস্ত্র দিন। এত অস্ত্র দিয়ে তুমি কি করবে? আমার লোক হচ্ছে 60 জন, তার মধ্যে 40 জনের কাজে আছে, বাকিদেরও তো লাগবে। কিন্তু তোকে দিতে থাকলে তো আমারই অস্ত্রের কমতি হয়ে যাবে। তাছাড়া তোর তো লোক ছিল 30 জন, তাহলে এখন 60 জন কি করে হলো?
ওরা আমার এখানে এখন থেকেই কাজ করে, বুঝতে পেরেছেন? তাই বলে এত লোক? এটা তো আমার থেকেও বেশি হয়ে যাচ্ছে। তো এতে আমি কি করব? আচ্ছা, যা লাগবে নিয়ে নে। এবার আরও অনেক অস্ত্র নেয়, কিন্তু এত অস্ত্র কেন নিল তা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। তবে চিন্তা করবেন না, তাড়াতাড়ি আপনারা বুঝে যাবেন। যা নেওয়ার নিয়ে চলে আসে। আর একটা কথা বলবো কি? কি কথা বলো? এত অস্ত্র কেনার কারণ তো বুঝলাম না আমি। ইকবাল যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ করবে। কি বলে? দেখে তো এসব কিছু মনে হয় না। আমরা যে লোকেদের নিজেদের দলে নিয়ে আসছি, এতে তো ইকবালের অনেক লোকই কমে যাচ্ছে। আমরা তো তার লোকদের দলে নিচ্ছি না। আমরা যে ছোট ছোট গ্রুপদের আমাদের দলে এনেছি, কিন্তু ইকবাল চেয়েছিল, তারপর কি বলেন? ও চেয়েছিল নিজেই তাদেরকে ওর দলে নিয়ে যাবে। কি বলেন? তাহলে কাহিনী এই জায়গায়? সেই জন্য তো ওর থেকে অস্ত্র নিয়ে রাখলাম, যেন ও যদি কখনো আমাদের উপরে হামলা করে তাহলে আমরা যেন তা প্রতিহতও করতে পারি। কিন্তু ভাই, আমি একটা কথা বুঝলাম না। কি কথা বল? এত টাকা আপনি পান কোথায় থেকে? ওইসব জেনে তোর কোনো কাজ নেই। আমি যেমন একজন মাফিয়া, তেমনই সমাজে একজন মানুষ। আচ্ছা, সব কিছু গুছিয়ে রাখ, আমি গেলাম। ওখান থেকে বের হয়ে আসে। রাতে চুপি চুপি রুমে ঢুকে শুয়ে পড়ে। কোনোভাবে লাইট জ্বালায়নি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে আকাশের প্যান্ট নেই। প্যান্ট গেল কোথায়? আগে তো শুনতাম মানুষের লুঙ্গি খুলে যায় ঘুমের মধ্যে, কিন্তু এখন দেখি প্যান্টও খুলে যায়। এই যে প্যান্ট এখানে। আমার প্যান্ট তোমার কাছে কেন? রাতে দুজনেই তো একসাথে শুয়েছিলাম, সেই ফাঁকে তোমার প্যান্ট খুলে আমার যা চেক করার দরকার তা চেক করে নিয়েছি। হায় আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল আমার। ওই একদম চুপ, নে এবার পরে নে। বিয়ের তো আর কয়েকটা দিন, তারপর আমি তোকে বুঝাবো আমি কি জিনিস। শেষমেশ আমার সব কেড়ে নিলে। ভাগ্য ভালো চেক করেছি, এখনো ট্রাই করিনি, বুঝতে পারলি? তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? আমার মোটেও লজ্জা নেই। নির্লজ্জ একটা মেয়ে। বেশি কথা বললে কিন্তু বিয়ের আগেই বাসর করে নিব বলে দিলাম। এই না, মোটেও তা করা যাবে না। আজকে অফিসে যাবে কি? যাব, কাজ আছে আমার। ওই প্রজেক্টগুলোর ব্যাপারে কাজ করতে হবে। ঠিক আছে, আমি তো থাকবই। ওরা অফিসে আসে। এসে কিভাবে কাজগুলো করবে সেই সব নিয়ে আলোচনা করতে থাকে। ওইদিকে নীলার কোম্পানি থেকে আকাশের টিমে যারা ছিল ওদের চাকরি চলে যায়, সেজন্য ওরাও আসে। তোমরা এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আমরাও অনেক খুশি হয়েছি। আপনাকে দ্বিতীয়বার যে পাবো ভাবতেই পারিনি আমরা। এরপর ওরা সবাই মিলে কাজ করতে থাকে। ওইদিকে নীলা আর ওর বাবা অফিসে বসে আছে। বাবা, এখন কি করবে? তুই তো সব শেষ করে দিয়েছিস। এখন আপাতত কোম্পানি বিক্রি করে দিয়ে অন্য কাজ ধরবো। তুমি যদি আমাকে আগে থেকে সবটা বলে দিতে, তাহলে তো আমি কখনো এমন কাজ করতাম না ওর সাথে। যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে আর ভেবে কাজ নেই। এরপর নীলই তার কোম্পানি বিক্রি করে দিয়ে চলে যায়। তার 3 দিন পরে ইরা আকাশের বিয়ে ঠিক হয়। বিয়ে ইরাদের বাড়িতে হয়। কোটি কোটি টাকা থাকার পরও আকাশকে ঘর জামাই থাকতে হবে, এটাই দুঃখজনক কথা। বাসর ঘরে আজকে তুমি কোথায় পালাবে? আমি কেন পালাবো? এত দিন ধরে তো পালিয়ে বেড়াচ্ছ। আজকে তো পালিয়ে থাকবো না। বাহ, তুমি দেখি রোমান্টিকও বোঝো। তুমি কি আমাকে আনরোমান্টিক ভেবে এসেছো এতদিন? সেই রকমই তো ভেবে এসেছি। ভেবেছিলাম তোমাকে সবকিছু নিজ হাতে শেখাবো, এখন তো সেটাও আর সম্ভব হবে না। তাহলে এবার শুরু করি। প্রথমে আমি শুরু করব। ঠিক আছে। এরপরও কাহিনী অজানাই থাকুক, সকালবেলায় ওরা গোসল করে নেয়। আকাশ অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। হই, তুমি কি পাগল? পাগল কেন হব? পাগল না হলে তুমি এখন বাইরে কেন যাচ্ছ? যে হ্যাক্সা প্রজেক্ট পেয়েছি ওটা নিয়ে কাজ তো করতে হবে। কোথায় তুমি আমাকে সময় দিবে কয়েকটা দিন, তা না করে তুমি এই সব করছো। তুমিও তো অফিসে যাচ্ছ, ওখানে না হয়। আইডিয়াটা তো মন্দ না, তাহলে তুমি যাও, আমিও আসছি। আকাশ এসে কাজ করতে থাকে। এরাও কিছু ঘন্টার মধ্যে আসে। দুপুরে খাওয়া দাওয়ার সময় আকাশকে ডেকে পাঠায় ইরা।
ডেকেছো আমাকে? দুপুরের খাবার তো খেতে হবে। চলো বাইরে এসে খেয়ে নেই। এখন দরকার নেই, আমি খাবার নিয়ে এসেছি, সেই খাবারই খাবো, বুঝতে পেরেছো? কি করার, ইরা খাইয়ে দেয়, আকাশও খেয়ে নেয়। এভাবে কয়েকটা দিন কেটে যায়। নতুন প্রজেক্ট কাজ শুরু করে দিয়েছে, সেজন্য ওরা হানিমুনে যে যাবে সেটাও পারছে না কিছুক্ষণ পরে। আচ্ছা শোনো, আমরা না বেবি নেওয়ার ট্রাই করি। ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে। ওরা তো বেবি নেওয়ার ট্রাই করতে থাকে। অন্যদিকে ইকবাল আবিরকে ডেকে আনে আস্তানায়। আবির, তোমরা কি আমার থেকে কিছু লুকাচ্ছ? কই, কি লুকাবো? আমি শুনলাম তোমরা এখনো লোকদেরকে ভয় দেখাচ্ছ। সেটা তো টাকার জন্য। টাকার বাইরেও তোমরা তো অনেক কিছু করেছো, যা আমি ঠিকই বুঝতে পারছি। আরে ওসব কিছু না। তাহলে কি? তোমরা হঠাৎ করে যে হারে অস্ত্র কিনছো, আমার থেকে এখন তোমাদের কাছে অস্ত্র বেশি হয়ে যাচ্ছে। কি করব? আমাদের লাগলে কি করব? তাই বলে এত লাগবে? আপনি কি সব বলার জন্য আমাদের ডেকেছেন? তেমনই ধরে নাও। আচ্ছা চলি তাহলে এখন আমি। পুরো ঘটনা আকাশকে জানাই। তোমাকে বলেছিলাম না আমি, ইকবাল আমাদের উপরে আক্রমণ করতে পারে। ওর কথা শুনে মনে হলো আমাদের সন্দেহ করছে। একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো আমাদের আস্তানা চেঞ্জ করে ফেলো। আস্তানা কেন চেঞ্জ করব? নয়তো ইকবাল একটা সময় দেখবে ঠিকই ওখানে হামলা করবে। বুঝতে পেরেছি ভাই। কি করার, যত তাড়াতাড়ি পারে ওরা সব কিছু করতে থাকে। এইদিকে কোম্পানি কাজও করতে থাকে, বউকেও সামলাতে থাকে। সব মিলে একটা দফারফা অবস্থা যাকে বলে। কিছুদিন পরে। আচ্ছা শোনো, আমাকে দেশের বাইরে যেতে হবে। হঠাৎ দেশের বাইরে কেন? একটা কোম্পানি আমাদের ডেকেছে, সেখানে ওদের সাথে কথা বলতে হবে। তুমি কি একাই যাবে? তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া একা একা চলে যাব? আমি তা জানি, এখন কবে যেতে হবে তা বলো। 3 দিন পরে। 3 দিন পরে ওরা বাসা থেকে বের হয়। আকাশ আবিরকে জানিয়ে দেয় ওর নাম্বারে যেন কল না দেয়, কেননা দেশের বাইরে তো নেটওয়ার্ক পাবে না। ওরা চলে আসে জাপানে, ওখানে হোটেলে ওঠে পরের দিন। আকাশ ওঠো, তুমি দেখি রেডি? বের হতে হবে তো, আমার আর 20 মিনিট লাগবে, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও প্লিজ। রেডি হয়ে ওরা বেরিয়ে পড়ে ওই কোম্পানির দিকে। ওখানে 3 ঘন্টা মিটিং করার পর। তাহলে আমরা এখন আসি। এই নিন আমার ঠিকানা, কাল এখানে চলে আসবেন, বাকি কথা ওখানে হবে। ঠিকানা কেন? তাও বাড়ির? কালকে আমার বাসায় বসে নিরিবিলি কথা হবে। আপনি ঠিক কি বোঝাতে চাইছেন বলুন তো? তুমি আমাকে একটু সময় দিলে আমি তোমাকে কাজ দেব। তোর মতো লুচ্চা ব্যাটার সাথে আমি কাজ করব? তুই ভাবলি কি করে? তুই জানিস আমাকে এই কথা বলার ফল কি হতে পারে? যাই হয়ে যাক না কেন, তোর সাথে আমি কোনো কাজই করব না। এরপর থেকে আমার কোম্পানির সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করবি না। কথাগুলো বলে বেরিয়ে আসে। ইরাকে রাখতে দেখে আকাশ বুঝতে পারে কিছু একটা হয়েছে, সেজন্য হোটেলে চলে আসে। লোকটা কি? কথাটা শুনে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আচমকায় এভাবে জড়িয়ে ধরে কান্না করতে আকাশও বুঝতে পারছে না। লোকটা কি তোমার শরীরে হাত দিয়েছে? ওই সব করেনি। তাহলে কি হয়েছে বলবে তো? লোকটা তার বাসায় আসতে বলেছে, আর আমি যদি তাকে একটু সময় দেই তাহলে সে আমাদের কাজ দিবে। আমিও ওই ব্যাটার মুখের উপরে অনেক কথা বলে এসেছি। ওকে তো আমি ছাড়বো না। আকাশ, এটা আমাদের দেশ না, সেই জন্য এখানে কোনো কিছু বলে আমাদের কোনো কাজ নেই। তাছাড়া আমরা এখানে আর 2 দিন আছি, সেই জন্য ভাবছি এসেছি যখন হানিমুনটা সেরে নেই, কি বলো? তুমি এইসবের ভিতরেও হানিমুনের চিন্তা করছো? আমার তো ইচ্ছে করছে ওই শালাকে। থাক না, ওই কথাটা নিয়ে ভাবতে হবে না। কি করার, বাকি 2 দিন ওরা অনেক ঘোরাঘুরি করে। পরের দিন ওরা রওনা দেয় নিজ দেশে। বাড়িতে আসার পরে ইরা, কথা কি হয়েছে? কথাটা শুনেই ইরা চলে যায় রুমে। ওনারা আর কিছু বলতে যাবে, তখনই আকাশ থামিয়ে দেয় ইশারা দিয়ে। ইরা চলে যাওয়ার পরে। আকাশ, কি হয়েছে? ইরার সাথে কি ঝগড়া হয়েছে তোমার? আসলে যে কোম্পানির সাথে দেখা করতে গিয়েছিল সেই কোম্পানির মালিক ইরাকে খারাপ প্রস্তাব দেয়, সেই জন্য এত রেগে আছে। তোমরা মামলা তো করতে পারতে। কোনো প্রমাণ ছাড়া মামলা করলে তা গ্রহণযোগ্য হবে না। তাছাড়া আপনি তো জানেন ওরা অনেক ধনী, এত সহজে ওদের নামে
কোনো কিছু করা যাবে না। বুঝতে পারছি আমি তোমাদের কথাগুলো। আচ্ছা, তোমরা রুমে যাও। পরের দিন আকাশ ওর আস্থানে এসে বাকি কাজগুলো দেখতে থাকে, সবকিছু ঠিকভাবে হয়েছে কিনা এই সব কিছু দেখতে থাকে। এই খবর কোনোভাবেই যেন ইকবাল না জানে। কোনোভাবেই জানবে না। যারা নতুন আমাদের দলে আসবে তাদের পুরনোটাই রাখবে, আর যারা পুরনো লোক তাদের নতুন আস্তানায় নিয়ে যাবে। কিন্তু এটা করলে তো কোনো কিছুই হবে না। তাছাড়া ওই আস্তানায় লোক না রাখলে ইকবালের মনে সন্দেহ হবে। বুঝতে পেরেছি আমি ভাই। তাহলে যা যা বলেছি সে অনুযায়ী কাজ করো। ঠিক আছে ভাই, তাই হবে। ইকবাল আর কিছু বলেছিল আমাদের আর কোনো অস্ত্রই সমস্যা নেই, যত অস্ত্র আমাদের কাছে আছে তা দিয়ে আমাদের হয়ে যাবে। ঠিক আছে ভাই, তাই হবে। এই দিক ওই দিক সব দিক সামলাতে সামলাতে আকাশের অবস্থা কাহিল হয়ে যায়। কয়েকটা দিন পরে ওই তোরা রেডি থাকিস, বস, কোথাও কি যাবেন? আমরা আক্রমণ করতে যাব। কোন জায়গা যাবেন? আবিরের আস্তানায়। কিন্তু বস, ওরা তো আমাদের থেকে সব কিছু নেয়। এখন যদি ওদের উপর আক্রমণ করেন তাহলে তো কোনো কিছুই হবে না। ওরা আর কয়েকটা মাস গেলে আমাদের থেকেও শক্তিশালী হয়ে যাবে। সেজন্য ওদের মেরে ফেলা কি ঠিক হবে? আমি তোদেরকে যা বলেছি তাই কর। কি করা, ইকবাল ওর 50 জন লোক নিয়ে চলে আসে আকাশের আস্তানায়। যদিও এই ব্যাপারে তেমন কিছু জানতো না। ইকবাল আস্তানে এসে 10 থেকে 15 লোককে দেখতে পায়। আপনারা কারা? আমরা কে তা জেনে তোদের কোনো কাজ নেই। তোদের বাকি লোকেরা কোথায়? জানি না আমরা। জানিস না মানে? এই ওদেরকে এক এক করে মার। পুরো ঘটনা আকাশ আবির ক্যামেরার মাধ্যমেই দেখতে থাকে। পুরোটা দেখার পরে আবির, তাড়াতাড়ি সব লোকেদের নিয়ে যাও। আজকে যে করেই হোক ইকবালকে শেষ করে দিতে হবে। জি বস, এটাই করব। শালার এত বড় সাহস, আমাদের লোকদের মারার জন্য চলে এসেছে আস্তানায়। তাড়াতাড়ি যাও, আমিও আসছি। আবিরও বেরিয়ে পড়ে। আকাশ ইরার কেবিনে এসে ইরাকে আচমকা জড়িয়ে ধরে। এতে ইরা নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে। আকাশ, কিছু কি হয়েছে? কিচ্ছু হয়নি, এই কার্ডটা রাখো। এখানে কার্ডের পিন নাম্বার লিখে দিলাম। যদি আমি 2-3 দিনের ভিতরে না আসি তাহলে এই কার্ডটা ব্যবহার করিও। হঠাৎ এইসব কি বলছো আকাশ? আমি একটা জায়গায় যাচ্ছি কাজে, জানি না কখন ফিরবো আমি। তোমার কি হয়েছে বলো তো? আমি এত কিছু জানি না। 2-3 দিন হোক বা 7 দিন, তুমি নিজেকে ঠিক রাখবে, কথা দাও। কথা দিলাম, আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করব। এখন আমি চলি। আকাশ বেরিয়ে যায়। ইরার তো কোনো কিছুই ভালো লাগছে না। আকাশের এমন কথা শুনে কি করবে সেটাও বুঝতে পারছে না। সেজন্য ওর বাবা মাকে জানাই। এত চিন্তা করছিস কেন বলতো? দেখবি আকাশ ঠিকই ফিরে আসবে। তাই যেন হয় মা। ওইদিকে আবির লোকজন নিয়ে এসেই হামলা শুরু করে। এমনটা হবে তা ইকবাল ভাবেনি। তাছাড়া ইকবাল তো এমনিতেই আকাশের 5 জন লোককে মেরে ফেলে। সেজন্য আবির আর কথা না বলেই অ্যাকশন শুরু করে। এভাবে 1 ঘন্টা হয়ে যায়। আকাশও চলে আসে, এসেই একের পর এক মারতে থাকে। ভাই, এত লেট হলো যে? অন্য কাজে আটকে গিয়েছি। এই দিকের কি খবর? আমাদের প্রায় 30 জন লোক শেষ। ওদের চারদিক থেকে ঘিরে ফেলো। ওদের ঘিরে রাখতে থাকে, কিন্তু তাও কোনোভাবে কিছু করা যাচ্ছে না, কেননা ইকবালের লোক সংখ্যাও অনেক বেশি। সেজন্য এবার অত্যাধুনিক অস্ত্র বের করে, যা এক চাপে 5টা করে বুলেট বের হয়, ওই মেশিন দিয়ে ইকবালের 40 জন লোককে 10 মিনিটেই শুয়ে দেয় মাটিতে, সাথে বুলেটও শেষ। এবার কি করবি? তোর কাছে আছে 10 জন লোক আর আমার কাছে আছে 25 জন লোক। এবার তুই কোথায় পালাবি? ইকবাল চারিদিকে তাকাতে থাকে। আসলেই ও ফেসে গেছে। এখন কিভাবে এটা থেকে বের হবে বুঝতেই পারছে না কোনোভাবে। সেজন্য এলো পাথারি গুলি করতে থাকে। একটা গুলি এসে আকাশের হাতের ভিতর ঢুকে যায়, অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। অন্য হাত দিয়ে ইকবালকে গুলি করে। আবির বাকি লোকেদের নিয়ে ওদের ধরে ফেলে। এবার তোরা পালাবি কোথায়? তোমরা ওদের নিয়ে চলে যাও এখান থেকে। আমাদের বাঁচান বস। আমাকে ছেড়ে দে আকাশ, আমাকে মারিস না। তোকে বাঁচিয়ে রাখলে তুই বাকিদের সাথেও সেম কাজ করবি। আমি কখনো ভাবতে পারিনি তুই আমার উপরে আক্রমণ করবি। কথা দিচ্ছি আমার সব কিছু আমি তোকে দিয়ে দেব, তাও তুই আমাকে বাঁচতে দে।
আমি সব তোকে দিয়ে আমার ভাইয়ের কাছে চলে যাব। তোর ভাইও আছে? আমার ভাই তো আমাকে এইসব দেয়। যদি তুই আমাকে মেরে ফেলিস তাহলে আমার ভাই কিন্তু তোকে কোনোভাবে ছাড়বে না। আকাশ কোনো কিছু না ভেবে গুলি করে মেরে ফেলে, সাথে ইকবালের সব লোকেদেরও। তারপর ওদের মাটি নিয়ে দেয়। আবির বাকি লোকেদের নিয়ে ওদের মেরে হসপিটালে আসে। আকাশ এসে নিজের চিকিৎসা করিয়ে বাসায় ফিরে আসে। এসে দেখে সবাই ড্রয়িং রুমে, তাও রাত 2টা বাজে। আকাশকে দেখে ইরা দৌড়ে এসে জড়িয়ে ধরে। আকাশ, তোমার হাতে কি হয়েছে? তুমি ঠিক আছো তো? বলো। সামান্য কেটে গেছে, কয়েকটা দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। চলো এখন রুমে। রুমে এনে খাইয়ে দেয়। কয়েকটা দিন ইরা আকাশের সেবা যত্ন করতে থাকে। এবার আকাশ পুরোপুরি সুস্থ। কাজ কতটুকু এগোলো? এই তো, যা যা লাগবে সবই এনেছি। সবটা জোড়া দেওয়া হলেই বাকি কাজ আমরা শুরু করব। ঠিক আছে, তাই করব। কিন্তু তোমার হাতে কিভাবে এরকম হলো? ওই দিন অফিসে তোমার ওরকম কথাবার্তা শুনে তো আমার... ও কিছু না, কাল থেকে তাহলে অফিসে যাব। ঠিক আছে। পরের দিন ইরা অফিসে যায়। আবিরকে কল দিয়ে ওই দিকের পরিস্থিতি কী রকম তা জিজ্ঞেস করতে থাকে। সবটা জানা হয়ে এলে, আচ্ছা, আমি কাল এসে সবটা ঠিক করব। আপাতত ওদের হসপিটালে বাকি চিকিৎসা করাতে থাকো। ঠিক আছে, তাই করব। কি করার কাজ করতে থাকে। কি কি ডিজাইন কিভাবে করবে সেই সব কিছু ঠিকভাবে দেখতে থাকে। কিছুক্ষণ পরে, ইরা চলো এবার বাসায় যাই। তোমার কি শরীর বেশি ব্যথা করছে? ওই সব কিছু না, তাছাড়া দেখতেই তো পাচ্ছ সন্ধ্যা হয়ে এসেছে। ঠিক আছে, চলো তাহলে। কি করার, ওরা চলে যায়। পরদিন অফিস বন্ধ থাকায় আকাশ চলে আসে হসপিটালে। কার কি খবর? যারা আহত হয়েছে তাদের মধ্যে অনেকে এখন ঠিক আছে। 1 সপ্তাহ মতো চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে। একটা কাজ করো, যারা মারা গেছে তাদের লিস্ট বানাও, ওদের পরিবারকে 10 লক্ষ করে দেওয়ার ব্যবস্থা করো। যারা আহত হয়েছে, এখানে যারা কাজ করার মতো অবস্থা হবে তাদের রেখে দাও, যারা কাজ করতে পারবে না তাদের 7 লাখ করে টাকা দাও, যারা কাজ করতে পারবে তাদের 3 লাখ করে দিয়ে দাও। তাহলে তো এখানে লেগে যাবে 5-6 কোটি টাকার মতো। যা বলেছি তা করো। ঠিক আছে, তাই করছি। এরপর বাকিদের লিস্ট অনুযায়ী যেভাবে যেভাবে বলেছে সেভাবে তাদের পরিবারের কাছে টাকা পাঠিয়ে দেওয়া হয়। তারপরেই, সত্যি ভাই, আপনি অনেক মহান, নয়তো এত কিছু করতেন না। একটা কাজ বড় হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার শিকড়। শিকড় যত বড় আর বেশি হবে ততই গাছ শক্ত হবে। তোমরাও হচ্ছ আমার জন্য তেমনই। তোমাদের ভালো মানে আমার ভালো। ভাই, আমাদের সব শত্রুর লোক তো মারা গেছে, তাহলে কি আমরা এখন... সবাই মারা তো গেছে, কিন্তু ইকবালের একটা ভাই আছে, আমি শিওর ও শালায় এর প্রতিশোধ নিবেই। কিন্তু ওকে চিনব কি করে? আমি ইকবালের আস্তানায় কিছু সিসি ক্যামেরা লাগিয়েছি, এতে করে কে আসে কে যায় সব কিছু জানতে পারবো। তাহলে তো ঠিকই আছে। কাজ কিন্তু এখানেই শেষ না, আমাদের আরও লোক জোগাড় করতে হবে। যেহেতু ইকবাল নাই, সেই জন্য যত ছোটোখাটো মাফিয়া লোক আছে সবাইকে আমাদের দলে নিয়ে আসো, তাহলে আমরা ওই লোকটার মোকাবেলা করতে পারবো। ওইদিকে শহরের শেষ প্রান্তে একজন লোক তার লোকেদের থেকে ইকবালের কথা শুনতে পায়। কে তাকে মেরেছে সেটাও জানতে পারে। ইকবাল ভাই আমার, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নেব। কিন্তু বস, কবে বের হব আমরা? ওর আস্তানা আগে খুঁজে বের কর, আমি শিওর ও তার আগে আস্তানায় আর এখানে থাকবে না। ঠিক আছে, আমরা খবর নিচ্ছি। ওইদিকে আকাশ আবিরকে নিয়ে ইকবালের আস্তানায় আসে। ওখানে যত অস্ত্র পায় সব অস্ত্র নিয়ে চলে আসে, সাথে টাকাও। ভাই, এবার আমাদের কাজ কি? আমাদের আশেপাশে যত লোক আছে তাদের সবাইকে বলো আমাদের দলে যেন যোগ দেয়। যে রাজি হবে না তাদের কি মেরে ফেলবো? হ্যাঁ, তাদের মেরে ফেলো, কেননা ওরা বেঁচে থাকলে আমাদের জন্য লস হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি কাল থেকেই শুরু করব কাজ। কোনো কিছু যদি লাগে আমাকে জানাবি। ঠিক আছে ভাই। 2 দিন পরে ইরা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, সেজন্য ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর কিছুক্ষণ দেখার পরে, ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো?
তেমন কোনো ভয় নেই, কিছুক্ষণ পরে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আমি বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে, যান। আকাশ বাহিরে চলে যায়। কিছুক্ষণ পরে ইরাকে ডক্টর সবটা বলে। ইরা তো অনেক খুশি। আমার হাজবেন্ড কি জানে? ওনাকে আমি কিছু বলিনি। আমি চাই কথাটা আপনি নিজের মুখে বলেন, তাহলে সে বেশি খুশি হবে। ঠিক বলেছেন, তবে এত তাড়াতাড়ি আমি ওকে কোনো কিছু জানাবো না। ওটা আপনার ইচ্ছে, তবে 1 মাস পর পর এসে চেক আপ করে যাবেন। সাথে সাবধানে চলবেন, কোনোভাবে সিঁড়ি বেশি ওঠানামা করবেন না। দৌড়াদৌড়ি তো একদমই না। হাঁটতে পারেন, এতে সমস্যা নেই। ঠিক আছে ডক্টর। বুঝলাম না, এত খুশি কেন তুমি? ও মা, এখন কি আমি খুশিও হতে পারবো না? আমি ব্যাপারটা তা বলিনি। আচ্ছা, এখন বাসায় চলো। ঠিক আছে, চলো। এরপর থেকে ইরা যতটা সাবধানভাবে চলা যায় ততটা সাবধানে চলাচল করে। ব্যাপারটা ইরা ওর মাকে জানায়, তবে এটাও বলে যেন আকাশকে না বলে কোনো কিছু। ওইদিকে ইরফানের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পরও কোনোভাবে আকাশের আস্তানার খবর পায়নি। সেজন্য বস, একটা কাজ করলেই তো হয়। কি কাজ বল? আমরা ওখানে আশেপাশে তো আরও কিছু ছোটোখাটো মাফিয়া আছে, ওদের জিজ্ঞেস করি, ওরা তো জানবে। তাহলে এতদিন জিজ্ঞাসা করা হয়নি কেন? হঠাৎ করে আমরা জিজ্ঞেস করলে কেউ কোনো কথাই বলবে না, এখন জিজ্ঞেস করতে আর সমস্যা নেই। ঠিক আছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়। তবে শোন, জি বলেন। যদি কেউ বলতে রাজি না হয় তাহলে ওদের শেষ করে দিবি। ঠিক আছে বস। ওরাও বেরিয়ে পড়ে। আবিরও লোকেদের ওদের দলে আসার জন্য বলে। যারা রাজি হয়েছে তাদের নিয়ে আসে, আর যারা রাজি হয়নি তাদের এক এক করে মেরে ফেলে। এভাবে ছোটোখাটো অনেক লোকই মারা যায়। একটা সময় আকাশের দলে এখন 70+ লোক হয়ে যায়। ভাই, অনেক লোকই তো হলো। এবার একটা অনুষ্ঠান করো, যেখানে আমি এসে সবার সাথে কথা বলবো। ঠিক আছে ভাই। 3 দিন পরে অনুষ্ঠান শুরু হয়। সেখানে সবার সামনে আকাশ দাঁড়িয়ে আছে। তোমরা হয়তো জানো না আমি কে বা কি আমার পরিচয়। আমি তোমাদের সবার বস। তোমাদের আমি এই জন্যই আমার দলে এনেছি, তার কারণ ইকবাল। কিন্তু ইকবালকে তো আপনি মেরে ফেলেছেন। কিন্তু ইকবালের একটা ভাই আছে, ও আমাদের সবাইকে মারতে চায়। সেই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি, যেন ইকবালের ভাইয়ের মোকাবেলা করতে পারি। যখন আমরা ওর ভাইকে মেরে ফেলবো, তারপর আমরা কি করব? ওদের সাথে লড়াই করার সময় যারা মারা যাবে তাদের আমি এক একজনকে 10 লক্ষ করে দিব। যারা আহত হবে তাদের চিকিৎসা খরচ তো দিব, সাথে ওদের 7 লক্ষ করে দিব। এবং এরপর আমরা পুরো মাফিয়া জগৎটা ছেড়ে দিব। কিন্তু এই জগৎ ছেড়ে দিলে আমরা চলবো কি করে? আমি যে 7 লক্ষ টাকা করে দিব তা দিয়ে ব্যবসা করবে। যদি কারো আরও কিছু বাড়তি প্রয়োজন হয় তাও আমাকে জানাবে, আমি তাহলে সাহায্য করব। সত্যি ভাই, আপনি অনেক মহান। সেই জন্য তোমরা নিজেদের নাম, বাবা মার নাম, বাড়ির পুরো ঠিকানার সাথে পরিবারের কারো মোবাইল নাম্বার লিখে জমা দাও। একে একে সবাই সবকিছু লিখে জমা করে দেয়। সেগুলো নিয়ে আকাশ চলে আসে। পরের দিন থেকে ওরা নিজেদের মতো সব পাহারা দিতে থাকে। এইদিকে আকাশও হ্যাক্সা ডিজাইনের কাজ করতে থাকে। এভাবে 7 দিন কেটে যায়। শোনো না, আর কতদিন লাগবে? এখনও তো 2 মাস লাগবে সব কিছু মিটিং করতে, তারপর বাকিটা কোডিং করে করতে হবে। আরো তাড়াতাড়ি কি করা যায় না? তোমার কি তাড়া আছে? কিছুটা তো আছেই। আচ্ছা ঠিক আছে। ওইদিকে অনেক চেষ্টা পরে ইরফান আকাশের আস্থানের খোঁজ পায়। সেজন্য ওখানে হামলা করার জন্য লোক নিয়ে যায় ওইদিকে। তোরা কি ঠিক বলেছিস? জি ভাই, ঠিক বলছি, ওরা এইদিকে আসছে। আচ্ছা, আমি ভাইকে খবর দিচ্ছি। তোরা সবকিছু কড়া পাহারা দে, ওদের গাড়ি দেখা মাত্রই হামলা করবে। ঠিক আছে। আবির আকাশকে জানাই। তখন আকাশ অফিসে ছিল। ওই কথাটা শুনে আর স্থির থাকতে পারল না। সেজন্য আগের মতো ইরার কপালে চুমু দেয় একটা। দাঁড়াও আকাশ। হ্যাঁ বলো, কিছু কি হয়েছে? কয়েকটা মাস আগেও সেম ভাবে কপালে চুমু দিয়ে বের হলে, আর আসলে হাতে ব্যান্ডেজ নিয়ে। তুমি কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ তুমি? আমি এই নিয়ে তোমাকে কোনো কিছুই জিজ্ঞেস করব না, শুধু এতটুকু বলবো, আমার সন্তান যেন পৃথিবীতে এসে ওর বাবার মুখটা দেখতে পায়। ওই দিন ডক্টর আমাকে বলেছে আমি প্রেগনেন্ট। কথাটা শুনে আকাশ খুশি হয়ে ইরাকে জড়িয়ে ধরে। তুমি এর আগে কেন বলনি?
আমাকে? ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব আরও পরে, কিন্তু তোমার আজকে এই সবের জন্য বলতে হলো। সত্যি আমি অনেক খুশি হয়েছি ইরা। আমি চাই আমার সন্তান পৃথিবীতে আসার পরে ওর বাবার মুখটা যেন দেখতে পায়। যদি এমনটা না হয় তাহলে আমি আমার সন্তানকে নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাব। এবার আকাশ নিজেও কেঁদে দেয়, সাথে ইরার পেটে হাত রেখে কথা দেয়। আমাদের বেবি কথা দিলাম, আমি যেখানেই যাই না কেন আমি তোমার সাথে ঠিকই ফিরে আসব, হয়তো 1 দিন পরে, নয়তো 7 দিন পরে। কথাটা বলাতে ইরার মুখেও একটু হাসি ফোটে। ওখান থেকে বেরিয়ে পড়ে। ইরা ও বাসায় ফিরতে থাকে। ওইদিকে আবির অনেক আগে আস্তানায় পৌঁছে ইরফানের লোকেদের মারতে থাকে। আবির, ওই দিকের কি খবর? তেমন একটা ভালো না, ওদের কাছে অনেক অত্যাধুনিক অস্ত্র আছে। আমার 5 মিনিট লাগবে। পিছনে গেট দিয়ে আসুন, সামনের গেট পুরো ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, আমি আসছি। কিছুক্ষণের ভিতরে পিছনে গেট দিয়ে আসে। আবারও আকাশ আগের মেশিন গান বের করে, যে গান দিয়ে এক এক করে 5টা বুলেট বের হয়। ওটা ব্যবহার করে ইরফানের একসাথে অনেক লোককে মেরে ফেলা হয়। ভাই, এটা কি? ওদের কাছে এটা কি করে এলো? তা আমি জানি, তাড়াতাড়ি শেষ করো ওদের। ওদের মধ্যে আবারও শুরু হয় যুদ্ধ। এবার ওদের মারতে থাকে অনেক অনেক ভালোভাবে। ইরফানের লোক মারা যায়, শুধু কয়েকজনই বেঁচে আছে। ভাই, এখান থেকে পালাতে হবে, নয়তো প্রাণে আর বাঁচবো না। তাড়াতাড়ি কর, তাহলে পালাতে হবে। ওরা পালাতে যাবে, কিন্তু ওদের ধরে ফেলা হয়। আমাদের ছেড়ে দে। তোদের যদি ছেড়ে দেই তাহলে তোরা আবারও সেম কাজই করবি, তোদের কোনো ক্ষমা নেই। সেজন্য ওদের বেঁধে রাখা হয়। ওই মেশিন গান দিয়ে গুলি করা হয়। 1 মিনিটে ওদের 8 জন লোকের মৃত্যু হয়। আবির, ওদের আবারও সেমভাবে মাটি দিয়ে দাও। আমাদের যত লোক মারা গেছে তাদের সবাইকে 10 লাখ, যারা আহত হয়েছে তাদের হসপিটালের খরচ, সাথে 7 লাখ দাও, আর বাকিদেরও 7 লাখ করে দাও। তোমরা এই টাকা দিয়ে ব্যবসা করবে। সত্যি বস, আপনি অনেক মহান। আমি তাহলে আসি, তোমরাও ভালো থেকো। ওখান থেকে আকাশ ওর মাফিয়া লাইফ শেষ করে চলে আসে ইরার কাছে। তবে আকাশ গোসল করার পরে পোশাক পরিবর্তন করে চলে আসে, না হলে রক্ত দেখলে ইরা এমনিতে ঘাবড়ে যাবে। সেজন্য ইরা তো খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। তুমি ফিরে এসেছো, আমি সত্যি অনেক খুশি হয়েছি আকাশ, অনেক খুশি। চিন্তা করো না, এখন থেকে আর কোনো ঝামেলা নেই। কিন্তু তুমি গিয়েছিলে কোথায়? এরা থাক না এসব কথা, তুই ওকে নিয়ে রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। ওকে দেখে মনে হয় তেমন কিছুই খাওয়া হয়নি। ঠিক আছে মা। রুমে নিয়ে আসে, তারপরও গোসল শেষ করে বসে পড়ে। ইরা আবার ওকে খাইয়ে দিতে থাকে। কয়েকটা মাস পরে ইরাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর ওখানে ইরার একটা ফুটফুটে বাচ্চা হয়। দেখো, বেবি পুরো আমার মতো হয়েছে। তোমার বেবি বলে তোমার মতো হয়েছে, এরপর যে বেবিটা হবে ওটা আমার মতোই হবে। তুমি কি আবার বেবি নিবে? অবশ্যই নিব, এখন তো ছেলে বেবি হয়েছে, আমি এরপর মেয়ে বেবি নিব। তোমার শখের জন্য কষ্ট করতে হবেই আমাকে। তোমার খুশির জন্য এইটুকু তো করাই যায়, তবে এর জন্য তোমাকে আরও 3টা বছর অপেক্ষা করতে হবে। তোমার সুস্থতার কথা চিন্তা করে করলাম অপেক্ষা। আচ্ছা শোনো, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব, যে ছেলেটা তোমার মতোই টেকনিক্যাল হ্যাকার, তবে তোমার তুলনায় কিছুটা কম। আমার মতোই? কে সেই ছেলে? অনলাইনে একটা ছেলে আছে, যে ছেলেটা আমাকে সাহায্য করেছিল তোমার সাথে পরিচয় হওয়ার আগেই। কি বলো, নাম কি ওই ছেলের? নাম তো জানি না, আচ্ছা ওকে মেসেজ করছি। ইরা মেসেজ করে আকাশকে দেখাই। মেসেজ দেখে হাসতে থাকে। হাসছো কেন? এটা তো আমি। তুমি কিভাবে? 1 মিনিট সময় দাও। আকাশ ওর মোবাইল বের করে ইরাকে মেসেজ দেখায়। এটা দেখে ইরা তো আরো অনেক বেশি খুশি হয়। তার মানে তুমি এতগুলো বছর ধরে আমাদের সাহায্য করে এসেছো? তাহলে তুমি ছিলে, দেখো কি ভাগ্য, অথচ আমি জানতামই না। আর জানতে হবে না, আমি চাই তোমার মতোই আমাদের সন্তানকে তুমি একজন টেকনিক্যাল হ্যাকার বানাও। শুধু হ্যাকার না, টেকনিক্যাল হ্যাকার ওয়ার্ল্ড বানাবো। তো হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে
তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।